দর্শক মন্ডলী, আপনারা দেখছেন ফারহানা হোসেনের উপস্থাপনা, সিদ্ধার্থদের পরিচালনা, বিশ্ব বাংলা আয়োজন কৃতিকা। আজকে আমাদের সাথে আছেন ৪ জন অতিথি। আ আমি সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। সম্মানিত অতিথি কবি বিকাশ দাস, ভারত। নমস্কার। নমস্কার দাদা। সম্মানিত সম্মানিত অতিথি বাচিক শিল্পী দোলন চাপা, ভারত। নমস্কার। নমস্কার দিদি। সম্মানিত অতিথি সাহিত্যিক, সংগঠক, প্রকাশক মৃদুল রহমান, আমেরিকা। মৃদুল। আম বাচিক শিল্পী নাসিমা খান বকুল, বাংলাদেশ। শুভরাত্রি। শুভ সন্ধ্যা। আমার ৪ জন অতিথি আমরা পেয়ে গেছি আজকে। আমি সবার সাথেই একসাথে করে আবার একটু দেখতে চাচ্ছি এবং সবার সাথে আমি একে একে সবার সাথে কথা বলবো। আমি এখন চলে যাচ্ছি কবি বিকাশ দাসের কাছে। আমি কবি বিকাশ দাসের একটু সংক্ষিপ্ত পরিচিতি আমি দিতে চাই। কবি বিকাশ দাস 1966 সালে 14 নভেম্বর পুরুলিয়া জন্মগ্রহণ করেন। বাল্যকালে গ্রামের পাঠশালাতে শিক্ষা লাভ করেন। কবি 20 বছর বয়সে গৃহত্যাগ করেন। 1995 সালে হাওড়ায় আসেন। 1999 সালে শিবপুরে গৃহশিক্ষকতা শুরু করেন। বর্তমানে কবি হাওড়ার বাকসারা থেকে জীবন সংগ্রাম চালাচ্ছেন। কবি 7ম শ্রেণীতে কবিতা লেখা শুরু করলেও আত্মপ্রকাশ করেন স্কুল ম্যাগাজিনে। একাদশ শ্রেণীতে 1984 সালে মানববাজারের বাদল সরকার সম্পাদিত সবুজ পাতা পত্রিকাতে প্রথম লেখেন। তারপর বহু পত্র পত্রিকাতে গল্প, প্রবন্ধ, কবিতা প্রকাশিত হয়। প্রায় সব জেলাতেই কবি লিখেছেন। দৈনিক কাগজ যেমন একদিন, যুগশঙ্খ, পূবের কলম, ওভারল্যান্ড, মানভূম সংবাদ ছাড়াও শতাধিক পত্রিকাতে লিখে চলেছেন। লেখালেখির জন্য শতাধিক সম্মাননা পুরস্কার পেয়েছেন। কবি গান লেখেন, গানের ক্যাসেট প্রকাশিত হয় 2000 সালে। গিটার বাজান। মান্য চলিতের পাশাপাশি মানভূমি ভাষায় কবিতা লেখেন। চলুন আজকে আমরা আমাদের এই কবির সাথে আমরা পরিচিত হই। বহু গুণে গুণান্বিত কবি বিকাশ দাস। কেমন আছেন দাদা? ভীষণ ভালো। কিন্তু আমরাও ভালো। কোভিডে যারা মারা গেলেন তাদের জন্য খুব বেদনা রয়েছে আমার। জি, সবারই কেউ না কেউ দাদা এই পরিস্থিতিটাতে পড়তে হচ্ছে। আমাদের সবারই কেউ আপন, বন্ধু বান্ধব, কাছের, দূরের সবারই কেউ না কেউ চলে গেছেন। সবই উপরওয়ালার ইচ্ছা, কিছুই করার নেই। তারপরেও আমাদেরকে চলতে হচ্ছে। আমাদের এই তো জীবন, কিছু করার নেই দাদা। আমাদের বড় বেদনা পেয়েছি সবাই আমরা। ভীষণ বেদনা, রাইট। ভীষণ বেদনা, ভীষণ বেদনার। তা আপনারা এখানে সবাই এসছেন, আপনারা 4 জন। আমি সত্যি খুবই আনন্দিত। আমাদের বিশ্ব বাংলার থেকে সবাইকে স্বাগতম। যে খুব ভালো আমিও লাগছে ভীষণ আপনাদের, খুশি হয়েছি বিশ্ব বাংলার আমন্ত্রণে আসতে পেরে। আমি ভীষণ খুশি হয়েছি। খুব ভালো লাগছে আপনাদের 4 জনকে দেখে। তা দাদা এখন কি নিয়ে ব্যস্ত আছেন? যে মানে কি এখন অনুবাদ সাহিত্য নিয়ে ব্যস্ত আছি। রবীন্দ্র, নজরুল, সুকান্ত, জীবনানন্দ এদের কবিতাকে আমি মানভূম ভাষায় অনুবাদ করছি। এটা ব্যস্ত আছি এখন। বাহ। তা আমি একটু আমরা প্রশ্ন করতে চাচ্ছি, যেহেতু আমার দর্শকরা আছে আর আমি সবার কাছেই করবো। এটা খুব অল্প ছোট করে, যে আপনি আমাদের আনসার গুলা দিবে, একটু উত্তরগুলা দিলে আমরা আমাদের ভালো লাগবে, যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে নিশ্চয়ই সবাই জানতে চায়। আপনি 20 বছর বয়সে গৃহত্যাগ করেছেন। এটা কি অষ্টসিদ্ধি লাভের আশায় নাকি বৈরাগ্য, জীবন ভালোবেসে? না, আমি জীবনে একটা প্রতিজ্ঞা করে নেমেছিলাম যে আমি এটা কিছু না করে ফিরবো না। যদি এখনো আমার সিদ্ধি লাভ হয়নি, সেজন্য মাটির বিছানা ছেড়ে আমি এখনো খাটের বিছানায় উঠিনি। 30 বছর হলো। আমি সেই চেষ্টাতেই আছি। ঈশ্বর, আল্লাহ কবে দেবেন সে সুযোগ অপেক্ষা করে আছে। ধন্যবাদ দাদা, ধন্যবাদ।
আমরা আপনার কাছে আবার আসব। ভালো লাগলো আপনার উত্তরটা শুনে। আমরা এখন চলে যাচ্ছি দোলন চাপার কাছে। নমস্কার। নমস্কার। বিশ্ব বিশ্ব বাংলায় আসতে পেরে আমি খুবই খুশি। ফারহানা, তুমি আমাকে এর আগেও বলেছিলে আসতে, সময় হয়নি আমাদের দুজনেরই। হ্যাঁ, আমি জানি তুমি ভীষণ ব্যস্ত ছিলে। হ্যাঁ। আহ তা আমাদেরকে আজকে কি দিয়ে শুরু করবে আমাদের প্রোগ্রাম? আমাদের লাইভটা আহ, কি দিয়ে শুরু করবে? তুমি তোমার মতো করে শুরু করো। আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আহ, আগমন কবিতাটা দিয়ে শুরু করছি। আহ, আগমনের আগে না, আগমন কবিতাটাই ঠিক, এটা দিয়ে শুরু করা যাক। তখন রাত্রি আঁধার হলো, সাঙ্গ হলো কাজ, আমরা মনে ভেবেছিলাম আসবে না কেউ আজ। মোদের গ্রামে দুয়ার যত, রুদ্ধ হলো রাতের মতো। দুই এক জনে বলেছিল আসবে মহারাজ, আমরা হেসে বলেছিলেম আসবে না কেউ আজ। দ্বারে যেন আঘাত হলো, শুনেছিলাম সবে, আমরা তখন বলেছিলাম বাতাস বুঝি হবে। নিবিয়ে প্রদীপ ঘরে ঘরে, শুয়েছিলাম আলস ভরে। দুই এক জনে বলেছিল দূত এলো বা তবে, আমরা হেসে বলেছিলেম বাতাস বুঝি হবে। নিশীথ রাতে শোনা গেল কিসের যেন ধ্বনি, ঘুমের ঘোরে ভেবেছিলাম মেঘের গরজনে। ক্ষণে ক্ষণে চেতন করে কাঁপল ধরা থরহরে, দুই এক জনে বলেছিল চাকার ঝনঝনি। ঘুমের ঘোরে কহি মোরা মেঘের গরজনি। তখনও রাত আঁধার আছে, বেজে উঠল ভেড়ি। কে ফুকারে জাগো সবাই, আর করোনা দেরি। বক্ষ পরে দুহাতে চেপে আমরা ভয়ে উঠি কেঁপে। দুই এক জনে কহে কানে রাজার ধ্বজা হেরি। আমরা জেগে উঠে বলি আর তবে নয় দেরি। কোথায় আলো, কোথায় মাল্য, কোথায় আয়োজন, রাজা আমার দেশে এলো, কোথায় সিংহাসন। হায় রে ভাগ্য, হায় রে লজ্জা, কোথায় সভা, কোথায় সজ্জা। দুই এক জনে কহে কানে বৃথাই ক্রন্দন। রিক্ত করে শূন্য ঘরে করো ভর্থন। ওরে দুয়ার খুলে দে রে, বাজা শঙ্খ বাজা, গভীর রাতে এসেছে মোর আঁধার ঘরের রাজা। বজ্র ডাকে শূন্য তলে, বিদ্যুতের ঝিলিক ঝলে, ছিন্ন শয়ন টেনে এনে আঙিনা তোর সাজা। ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা। খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ দিদি, ধন্যবাদ। আমি এখন চলে যাচ্ছি আমাদের সাহিত্যিক সংগঠক ও প্রকাশক মৃদুল রহমানের কাছে। হ্যাঁ, কেমন আছো মৃদুল রহমান? আপনি, আচ্ছা সরি, আমি আসলে, ও আমার খুব ভালো বন্ধু। আমাদের সবাই দুজনেরই তুমি তুমি সম্পর্ক। আমি এখানে এসে আসলে কখনোই আমি ওকে আপনি বলতে পারি না, ও আমাকে হয়তো বলতে পারে না। তা এত ফর্মালিটি না করে আসলে আমরা দুজনেই কথা বলছি। তুমি বলাই বোধহয়। হ্যাঁ, সে তুমি বলাই ভালো মৃদুল। আমি অনেক চেষ্টা করি, যেটা সত্যি কথা, এটা অনেকের বেলায় হয়ে থাকে, কারণ আমার এত কবি বন্ধু তোমরা আছো চারিদিকে, আমি কাউকেই আপনি বলা আমার পক্ষে সম্ভব হয় না। হ্যাঁ, কেমন আছো মৃদুল? আহ এই এই সময়টা অবশ্যই কেমন কাটছে? ভালো থাকবার চেষ্টা, আর সেই চেষ্টা ধরে যে বিষয়গুলি, ভালো আছি। আহ বিশ্ব বাংলার এই সুন্দর আয়োজনে প্রথমে বিশ্ব বাংলার প্রতি আহ মানে শুভাশিস রইল, এবং সেই সাথে বিশ্ব বাংলার যে একজন
আড়ালে অর্থাৎ আন্তর্জালিক এই আয়োজনের আড়ালে যে একজন মানুষ সিদ্ধার্থ, তার প্রতি শ্রদ্ধা জানাই। এবং পাশাপাশি একটা বিষয় আজকে কিন্তু মানে ওই যে ভালো আছি, কেন বেশি ভালো আছি সে ব্যাখ্যাটা একটু ছোট্ট করে দিচ্ছি। সেটা হচ্ছে আজকে আমাদের মাঝে দুজন বাচিক শিল্পী, তার একজন হচ্ছে দোলন চাপা, আরেকজন হচ্ছে বকুল। যিনি আজকের অনুষ্ঠান সঞ্চালনা করছেন তিনি অর্থাৎ সে আমার বন্ধু শিমুল। তার মানে শিমুল, বকুল, দোলন চাপা, তিনটি ফুল। তিনটি ফুল। আর এই তিনটি ফুলের যদি বলা হয় যে ফুলের যে ধর্ম, প্রস্ফুটিত হওয়ার যে ধর্ম, সেটা কবি আমাদের যে বিকাশ, তার মানে সেখানে একটা বিকাশ হয়ে গেছে। তো এই জন্য আমি একটু চাইলাম যে আমি যদি একটু কাব্যিকতা করি তাহলে কেমন হবে। সেটা এরকম যে দোলন চাপা বকুল, সঞ্চালনে আছে আমাদের শিমুল, বিশ্ব বাংলার কীর্তিকার আয়োজনে আমি আজ সত্যিই ব্যাকুল, সত্যি ব্যাকুল। দারুণ আমি দারুণ। আমি প্রফুল্ল। হ্যাঁ, আমার আসলে অনেকেই জানে না, আমার আমার ডাক নাম, আমার ফ্যামিলি নেম হলো শিমুল। শিমুল শিমুল, এই জন্যই আমার বন্ধু, কবি বন্ধু বলেছেন মানে যে মিদুল রহমান। তিনটি ফুলকে সামনে রেখে কারো যদি মন খারাপের কিছু হয় তাহলে আমি মনে করি সে আসলে বোধহয় এই ভালো লাগার কোনো শাস্ত্রই সে বলতে না। ভীষণ ভালো লাগলো, ধন্যবাদ মিদুল তোমাকে। ভীষণ মানে ভালো লাগছে তোমার কথা শুনে যে এত সুন্দর করে তুমি ব্যাখ্যা দিয়েছো আমাদের তিনজনকে। এটা কিন্তু একটা কাকতালীয় ভাবে ঘটা কিন্তু একটা ব্যাপার যে দুজন বাচিক শিল্পী কি চমৎকার, দোলন চাপা এবং একজন বকুল, আবার তুমি আছো সঞ্চালনায়, তুমি হলো শিমুল। এদের যে প্রকাশটা, কবি আছে বিকাশ, তাহলে আমি কি হব? আমি আনন্দ চিত্তে ব্যাকুল, আনন্দ চিত্তে মিদুল। ঠিক আছে, তা চলে যাচ্ছে আমাদের প্রশ্নতে যে আমি তোমাদের সবাইকে বলে দিচ্ছি, দর্শক মন্ডলী। আচ্ছা, আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি, তোমরা সবাই শেয়ার করতে পারো। এখন সবাই নিশ্চয় ফ্রেন্ড সার্কেলরা দেখার জন্য অধীর আগ্রহে আছেন। আমি সবাইকেই আমি দিয়ে দিয়েছি যে আজকের লিঙ্কটা, যে যার মতো করে তোমরা একটু শেয়ার করে দিতে পারো প্লিজ। অনেকেই, কারণ এই কথাটা আমাকে অনেকেই বলে যে ওনারা অনেক সময় লাইভ চলাকালীন লাইভটা দেখতে পায় না, হয়তো পরে দেখতে পায়, কিন্তু আমি সবাইকে দিয়ে দিয়েছি, তোমরা একটু যে জায়গা থেকে একটু শেয়ার করে দাও। তা আমি এখন চলে যাচ্ছে আমার কবি বন্ধু মিদুলের কাছে। হ্যাঁ মিদুল, লেখালেখি কি দায়বোধ থেকে নাকি জনপ্রিয়তার জন্য লেখো, কোনটা? ওরে, তুমি যে আমাকে এই প্রশ্ন করবা, আমি তো আসলে অপ্রস্তুত হয়ে গেছি। আমি ভাবছি বোধহয় তুমি এই আনন্দ ধারার মধ্যেই কোনো প্রশ্ন করবা। না, আনন্দ ধারা তো হবে, ওটা পরে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড গুড। বিষয়টা হচ্ছে কি বন্ধু, সেটা নিশ্চয়ই তুমি জানো যে তুমি সাহিত্যের সাথে ভালো করে জড়িত রয়েছে, যে সাহিত্যের কিন্তু উদ্দেশ্য কিন্তু আনন্দ দান। আর সেই আনন্দ একজন প্রকৃত সাহিত্যিকের কিন্তু একটা বলবো যে শিল্প। আর পাঠকের একটা পাওয়ার জন্য মূলত উপযুক্ত একটা আস্বাদ। যে জনপ্রিয়তা চিরকালীন এবং যে জনপ্রিয়তাটা সর্বজনীন এবং যে জনপ্রিয়তা তাকে বাঁচার একটা পথ দেখায়, গ্রহণযোগ্যতার একটা মাপকাঠি থাকে, আমি মনে করি সেই জনপ্রিয়তা ভালো। সেটা লেখালেখির ক্ষেত্রেই হোক, যে কোনো শিল্প মাধ্যমেরই হোক। আবার আরেকটা বিষয় হচ্ছে যে সস্তা জনপ্রিয়তা, আবার ইদানিং আন্তর্জালিক প্রবাহে যাকে আমরা বলে থাকি ভাইরাল। তো শিল্প সাহিত্য সৃষ্টিশীলতায় কিন্তু এরকম ভাইরালের কোনো মূল্য আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি দেখি না। তবে যে সৃষ্টি জনপ্রিয়তা বহন করে, মানুষের অন্তরে দোলা দেয়, এবং যে জনপ্রিয়তা মূলত জনে জনে প্রিয়তার উদ্ভব ঘটায়, আমি মনে করি সেই জনপ্রিয়তা ভালো। জনপ্রিয়তা হলে লেখার মানে কি বলে পাঠক প্রিয়তাও বৃদ্ধি পায়, এটা স্বাভাবিক। কিন্তু লেখক যে অর্থে আমরা জনপ্রিয় অর্জনের মাধ্যম করে নিচ্ছি, সেইখানে আমার একটু আপত্তি তো থাকার বিষয়টা আছে। আরেকটা বিষয় তুমি উচ্চারণ করলে যে দায়বোধ থেকে লেখা, আসলে হ্যাঁ, খুব চমৎকার বলেছো যে কেউ লেখে দায়বোধ থেকে, কেউ লেখে ঘোর থেকে, আবার কেউ কিন্তু লেখে যে একান্তই নিছক একটা আনন্দ পাবার জন্য। যে যে উদ্দেশ্যে লেখক না কেন, দায়বোধ একটা বিশাল সত্তা। দায় থেকে না লিখলে কখনো তাকে কবিও বলা যায় না। ওই যে বলে না যে যে কেউ চাইলেই কবি হয় না, কবি হতে হলে তার একটা দায়বোধ থাকতে হয়। সেই দায়বোধ হতে পারে তার শিল্পের প্রতি দায়বোধ, তার সৃষ্টিশীলতার প্রতি দায়বোধ, মানুষ ও জগতের প্রতি দায়বোধ, সর্বোপরি
তার যে একটা বিশ্বাস, তার যে একটা কাব্য ভাবনা, মানুষ ও মনুষ্যত্ব নিয়ে যে তার একটা জায়গা থাকে, আমি মনে করি সেই জায়গাটা নিয়ে তার একটা দায়বোধ থাকতেই হবে। সর্বোপরি যে সৃষ্টি যেই লক্ষ্যে, সেই লক্ষ্যের প্রতি যদি দায়বদ্ধতা না থাকে, আমি মনে করি কখনোই কোনো কবি বা সাহিত্যিকের মূলত পরিপূর্ণতা পায় না। ধন্যবাদ ফারহানা। ধন্যবাদ, ধন্যবাদ মিদুন, খুব সুন্দর করে বুঝিয়েছো তুমি। আবার আসবো তোমার কাছে, খুব ভালো লাগলো। আমি চলে যাচ্ছি নাসিমা খান বকুলের কাছে, আমাদের বাচিক শিল্পী। ও বাংলাদেশ থেকে জয়েন করেছে। কেমন আছেন বকুল? ভালো আছি, ধন্যবাদ। আসলে বিশ্ব বাংলায় এটি আমার দ্বিতীয়বারের মতো অংশগ্রহণ, এবং বিশ্ব বাংলাকে ধন্যবাদ, এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের সঞ্চালক ফারহানাকে। তো এখানে এই বিশ্ব বাংলাতে দুটো বিষয় এসছে, যেমন কবি এবং যারা আবৃত্তি করছেন, এই দুটো শাখার মানুষের একটা সমন্বয় করা হয়েছে। হয়তো আমরা কবির সামনেও কিছু কবিতা পড়ব। মৃদুল ভাইয়ের কথা ধরেই বলতে চাচ্ছি, একটু আগে তিনি বললেন তিনটি ফুল নিয়ে বসে আছি। তো মজার বিষয় হচ্ছে যে আমার কাছে ওনার একটি কবিতা আছে, সেই কবিতার ভেতরে এই তিনটি ফুলের নামই আছে। আমি যখনই কথাটি বলছিলেন, আমি বেশ মজা করে দেখছিলাম যে আসলে তিনটি নামই ওখানে আছেন। তার মানে তিনটি নামও, এই ফুলগুলো ওনারও খুব প্রিয় মনে হচ্ছে। আজকের অনুষ্ঠানটা হয়তো সামগ্রিকভাবে জানি না, যারা দর্শক হিসেবে আমাদের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, এবং আশা করছি সে শব্দে আমাদের সঙ্গে থাকবেন। আমি কি পরিবেশনা দিয়ে শুরু করবো নাকি? হ্যাঁ, না তুমি আচ্ছা, যেহেতু আর দুদিন বাদেই বর্ষা চলে এসছে, আসলে বর্ষা চলেই এসছে, আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের খুবই পরিচিত এবং প্রিয় একটি কবিতা সোনার তরী দিয়ে শুরু করছি। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরো ধারা খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। একখানি ছোট ক্ষেত, আমি একেলা, চারিদিকে বাঁকা জল করেছে খেলা। পরপারে দেখি আঁকা তরুণ ছায়া মসি মাখা, গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত, আমি একেলা, গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি যায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে ধুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরুণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লয়েছিনু ফুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে, ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পরি। যাহা ছিল নিয়ে গেল,
সোনার তরী। চমৎকার, চমৎকার, খুব ভালো লাগলো, খুব সুন্দর হয়েছে। তা আমি আবার তোমার কাছে আসবো। আমি চলে যাচ্ছি কবি বিকাশ দাসের কাছে। জি, কবি বিকাশ দাস, আমি আপনার কাছে আবার এসছি। হ্যাঁ, আপনার কাব্য ভাবনা জীবনে জীবন ও সাহিত্য কোন সারবেত্তা ঘিরে আবর্তিত? আমার জীবন ভাবনা এবং সাহিত্য টোটাল বিষয়টাই কিন্তু খেটে খাওয়া শ্রমজীবী মানুষের জন্য দায়বদ্ধতা থেকে লেখা। যে সমস্ত মানুষ ফুটপাতে জীবনযাপন করে, যে সমস্ত মানুষ খেতে পায় না, দিনের পর চিৎকার করে, যারা নির্যাতিত হয়, যে সমস্ত মেয়েদের ঘর নেই, সেই সমস্ত মায়েদের কথা, সমস্ত খেটে খাওয়া মানুষের কথা, শ্রমজীবী মানুষের কথা, নির্যাতিতের কথাই আমার কবিতা। এইটাই আমার ভাবনা। রবীন্দ্র নজরুল রচনায় ব্যক্তিসত্তা চাইতে সৃষ্টিসত্তার মূল্যায়ন বেশি। আপনার সৃষ্টিশীলতার মাঝে পাঠকের আনন্দ এবং লেখকের দায়বোধ কিভাবে, কোন মানদণ্ডে ভাবতে চান কিংবা কি ভাবাতে চান? আমি আমার লেখা দিয়ে বোঝাতে চাই বা ভাবাতে চাই যে মানুষের আরো বিবেক, আরো মনুষ্যত্ববোধ বাড়ুক। মানুষকে যেদিন মানুষ মানুষ জ্ঞান করবে, সেদিনে আমার কলম ধরা বন্ধ হবে। মানুষ যেদিন মানুষকে মানুষ জ্ঞান করবে, সেই দিন আমি কলম ধরা ছেড়ে দেব। আপনি তো অনেক আঞ্চলিক কবিতা লিখেছেন দাদা। লিখেছি। হ্যাঁ, আমি দেখেছি বা পড়েছিও, হয়তো আমি শুনেছিও। তা ওটার প্রতি এত আগ্রহ কেন, মানে আঞ্চলিক কবিতার আগ্রহটা প্রতি? হলো, যেহেতু আমি পুরুলিয়ার ভূমিপুত্র, সেখানে একটা ল্যাঙ্গুয়েজ তো আছে আমাদের। আমাদের ভাষা বংশটা তো 5 ভাগে ভাগ করা হয়: বঙ্গালী, কামরূপী, বরেন্দ্রী, ঝাড়খণ্ডী আর রাঢ়ী। এই ভাষা বংশের মধ্যে ঝাড়খণ্ডী ভাষার অন্তর্ভুক্ত আমরা। সেই ঝাড়খণ্ডী ভাষার মধ্যে আরো ভাগ আছে। তার মধ্যে মানভূম ভাষা একটি অন্যতম ভাষা, এবং এই ভাষায় মানুষ অনেক বেশি কথা বলে। তাদের জীবিকা, তাদের দৈনন্দিন যাপন চিত্র, তাদের কষ্ট, তাদের যন্ত্রণা, এগুলো উপলব্ধি করে ভেবেছিলাম, না, তাদের কথাটাই বোধহয় লিখে নেওয়া ভালো। তাদের কথাটা যদি তুলে আনতে পারি, তাহলে আমার মনে অনেক জীবনটা সার্থক হবে। তাদের হয়ে কথাটা আমি বলতে পারছি। এজন্যে আমি মানভূম ভাষার প্রতি আগ্রহটা দেখিয়েছি, এবং অবশ্যই আমার গুরুদেব মহিনমোহন গঙ্গোপাধ্যায়ের হাত ধরে আমার এই মানভূম ভাষায় লেখাতে আমি হাত পাকিয়েছি। হ্যাঁ, আমার খুব জানার আগ্রহ ছিল। আমি ভেবেছিলাম যে কবিকে আমি সামনে পেলে আমি জিজ্ঞেস করব যে উনি এত চমৎকার করে আঞ্চলিক কবিতা গুলা লেখেন, যে সত্যি অভিভূত আমরা। তা আবার আসবো কবি আমরা আপনার কাছে। আমি চলে যাচ্ছি দোলন চাপার কাছে। হ্যাঁ, দোলন চাপা, এখন কি আমাদেরকে একটা আঞ্চলিক কবিতা শোনাবে? তোমার কণ্ঠে সত্যি যে আমি মুগ্ধ। তুমি যখন আমাকে পাঠাও মাঝে মাঝে তোমার আবৃত্তি গুলা, আমি কিন্তু একা একাই শুনি যে মানে আঞ্চলিক কবিতাগুলো আমার খুব ভালো লাগে। এখন আমার দর্শকদের উদ্দেশ্যে একটু শোনাও। হ্যাঁ, আমি দাদা যেহেতু বললেন যে উনি অনুবাদ করছেন রবীন্দ্রনাথ, নজরুল, তো এরকমই একটা অনুবাদ কবিতা কবি সুবোধ সরকারের লেখা আমি ফিরোজা একটু ভারতের বিটিছা, এটা আবৃত্তি করার চেষ্টা করছি। হিন্দু ভারত, জৈন ভারত, বুদ্ধ ভারত, খ্রিস্টান ভারত, ইতগুলাইন ভারতের মাঝ ঠিনে দাঁড়াই, আমি ফিরোজা একটু ভারতের বিটিছা। আপনারা বলতে পারবেন আমি কি দোষ্ট করেছি? পৃথিবীর যে কোনো দেশের যে কোনো বিটি ছায়ের পাড়া আমি একটা বেটা ছায়ের সাথে পীড়িত করেছিলাম। প্রথম যেদিন আমাদের চোখাচোখি হয়েছিল, আমি নাই জানতাম ও কে বটে।
বিকেল বেলির কলেজের যে আলোটা ছিঁদবিত্রা হইয়ে পড়েছিল উয়ার চুলে, তার কোন ঠিনে নাই লেখা ছিল উয়ার ধম্ম। হিন্দু ভারত, জৈন ভারত, বুদ্ধ ভারত, খ্রিস্টান ভারত, আপনারা বলতে পারবেন আমি কি দোষ্ট করেছি? আমি জবকে হাতটায় মোমবাতি লিয়ে উঠে দাঁড়ালুম, আমি জবকে বইলে ফেলুম আমি শরিয়ত নাই মানি, আমি জবকে বুঝাই দিলুম ভারতের মাটিটা আমার মাই বটে, ভারতের আকাশটা আমার আকাশ বটে, সেদিন এলে শুরু হলো জ্বালাতন আর জ্বালাতন। হিন্দু ভারত, জৈন ভারত, বুদ্ধ ভারত, খ্রিস্টান ভারত, আপনারা বলতে পারবেন আমি কি দোষ্ট করেছি? বেটা ছেটার তো আপনাদের বটে, ও কি দোষটা করল? হামকে পীড়িত করাই দোষ। বেটা ছেটার ঘরকে আপনারা পাথর ফাবরাইলেন, বাস্কয় ভৈরে ছিঁড়া জুতা পাঠাইলেন, উহাকে হাতেও মারলেন, ভাতেও মারলেন, বাড়ির দিয়ালে ডাগর ডাগর আখরে লিখে চিপকাই দিলেন। এসব নাই চলবে? লাজ নাই লাগে আপনাদের? আপনারা নাকি আগুয়ায়ে থাকা লোক, এমএ পাস, বিএ পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমলা, মাস্টার, আপনারাই তো কত পিঁদুয়া ভাষণ ঝাড়েন, আর বতর পাইলেই গলাটা চিপে ধরেন। ছি ছি আপনাদের! আমি কি ছোট বেলি বিহান বেলির আলোয় সরস্বতীর লাইগে ফল নাই কাটি? আমি কি স্কুলের উঠানটায় থাপুসে বইসে রাইত জায়গে অল্পিনা নাই দি? আমি কি পড়ছি হিন্দু বাপের লাগে রকত নাই দি? উয়াদের বাড়ির চাতালে বসে উদের ছা গুলানকে অ আ ক খ নাই শিখাই? আমি আরবি নাই শিখি, ফার্সি নাই শিখি, উর্দু নাই শিখি, বাংলাটাই আমার ভাষা বটে, উটাই আমার ভাত, উটাই আমার রুটি, উটাই আমার চোখের কাজল, পায়ের ঘুঙ্ঘুর বটে। ও ভাষাটাই আমার লুকলুকানিয়া চিঠি, যারা আখরে আখরে লাগে আছে আমার চোখের লোহা। আমরা জবকে বিহাটা করলাম, সেদিন কফি হাউস গেছিলাম, ও আমাকে থলি বড়াই রবীন্দ্রনাথ কিনে দিয়েছিল। হাওড়া স্টেশনে ঢুকতেই রবি ঠাকুর আমার কানের কাছে ফুসফুসাই বলেছিল, ফিরোজা তুমি আমার মিন্ময়ী, তুমি আমার লাবণ্য, তুমি আমার সুচরিতা। সেদিন রাতের বেলি কি হয়েছিল আমি নাই জানি, কি ঘটেছিল ওর ঘরে, কি ঘটেছিল ওর পাড়ায়, কি করেছিল ওর বাপ খুড়া, তা আজও আমি জানতে লারেছি, কিন্তু পরের দিন কোনো ঠিনে আমি খুঁজে নাই পাই ওকে। ও কোথায় পালালো তা আজও আমি জানতে লারেছি। এটা আপনাদের ভারতবর্ষ, এটা আমাদের ভারতবর্ষ, আমি একটা সাধারণ বিটিছা, অথচ ঘরে পাড়ায় অফিসে পূজা পিন্ডিলে বিহা ঘরে মুখে ভাতে ইখন হাম কেলিয়ে ফুসুর ফাসুর আর ফুসুর ফাসুর, ডাক্তারের ঠিনে যাই ফুসুর ফাসুর, কলেজে ঢুকি ফুসুর ফাসুর, জিঠিনে থাকি সিঠিনেও অনবদ্য চলতে থাকে লুকলুকানি। এটা লুকলুকানি লয়, এটা ফুসুর ফাসুর লয়, এটা আপনাদের মনের মধ্যে লুকায়ে থাকা এক একটা চুপাস মারা গুজরাট বটে। যদি আপনারা মনটারে বড় না করেন, যদি আকাশটার দিকে নাই ভাইলেন, তবে এই পুরা দেশে আরো 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 পুরা গুজরাট হইতেই থাকবে, হইতেই থাকবে। হিন্দু ভারত, জৈন ভারত, বুদ্ধ ভারত, খ্রিস্টান ভারত, আপনারা বলতে পারবেন আমি কি দোষ্ট করেছি? খুব সুন্দর, আমি মুগ্ধ হয়ে শুনছিলাম যে কথাগুলা যদিও আঞ্চলিক, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি 80% ভাষাই বুঝেছি কি বলেছে। হ্যাঁ,
আমি অনেকটা এই ভাষাটার সাথে আমাদের দেশে যে সিলেটি ভাষা যেটা আমরা বলি অনেকটুকু মিল আছে। এখানে 50% এই ভাষায় ওনারা কথা বলে। আমাদের দেশে তো ভাষার ভাগ আছে প্রচুর, নোয়াখালী ভাষা, সিলেটি ভাষা, চিটংয়ের ভাষা, ঢাকায়া ভাষা, আমাদের এরকম প্রচুর ভাগ আছে বাংলাদেশে। তা এইটা একদমই সিলেটি ভাষার সাথে মিল আছে। বাকিটুকু হয়তো আমি বুঝিনি, কিন্তু বেশিরভাগই আমি 80% ভাষায় আমি বুঝেছি যে কি বলেছে। সবচেয়ে ভালো যে লেগেছে যে যখন রবীন্দ্রনাথ আমাকে বলেছে যে আমি মৃণালিনী, আমি লাবণ্য, ওই কথাটা আমার খুব ভালো লেগেছে। রাইট, এরকম এরকম একটু একটা লাইন আছে না দিদি এখানে? হ্যাঁ হ্যাঁ আছে হ্যাঁ, আছে। খুব ভালো লেগেছে, ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ। আমি এখন চলে যাচ্ছি মৃদুল রহমানের কাছে। হ্যাঁ মৃদুল, কেমন লেগেছে আহ, কবিতাটা, আঞ্চলিক কবিতা? ধন্যবাদ জানাচ্ছি। দোলন চাপার কণ্ঠে ফিরোজার যে আকুতি, ফিরোজার যে মিনতি এবং ফিরোজার যে আত্মচিৎকার বলতে পারি, বা তার জীবন ভিত্তিক যে আত্মকথন, আমি মনে করি যে আঞ্চলিক ভাষায় এত চমৎকার একটা নান্দনিক পরিবেশনা হতে পারে, এটা আমি সত্যিকার অর্থে আমি আমি বললাম না যে আমি আপ্লুত। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কবিতার মধ্য দিয়ে যে বাণী, কবিতায় যে বাণী, সেই বাণীগুলো একটা বাচিক শিল্পের, অর্থাৎ বাণী এবং বাচিক শিল্পের যে একটা সমন্বয় ঘটিয়ে দোলন চাপার কণ্ঠে যে একটা উৎকর্ষ এসেছে, আমি মনে করি এটা বাণীকে সমৃদ্ধ করবার জন্য যে একটি কণ্ঠ প্রয়োজন বা বাচিক যে একটা উৎকর্ষ প্রয়োজন, সেটা মনে হয় দোলন চাপাই বোধ হয় এই ফিরোজার জন্য একটা আদর্শ কণ্ঠ, এটা আমি বলতে পারি। অনেক ভালো লেগেছে দোলন চাপার কণ্ঠে কবিতাটি। আমি এখন মৃদুলের কাছে চলে যাচ্ছি। মৃদুল, বাংলা ভাষার আন্তর্জাতিক পরিব্যাপ্তি নিয়ে কিছু বলো। ধন্যবাদ আবারও তোমাকে। যে বিষয়টা হচ্ছে এরকম যে এই যে আঞ্চলিক একটা একটা শব্দ কিছুক্ষণ আগে শুনলাম যে আঞ্চলিক ভাষায় কবিতা। তো দেখো, একসময় কিন্তু আমাদের এই বাংলা ভাষাটাও কিন্তু প্রাদেশিক পরিষদের বা প্রাদেশিক আঞ্চলিক ভাষা হিসেবেই কিন্তু ছিল। কিন্তু সেই সেই প্রাদেশিক পূর্ব পাকিস্তানের ভাষা, এখন পূর্ববঙ্গের যে ভাষা বাংলা, সেই আঞ্চলিক প্রাদেশিক ভাষাই কিন্তু এখন বিশ্বজনীন, সর্বজনীন। আমাদের বাংলা এখন সারা বিশ্বের বাংলা, 21 এখন আমাদের বিশ্ববাসীর কাছে। রাইট, পৃথিবীতে আমরাই কিন্তু সেই বাঙালি জাতি যারা খুব গৌরবান্বিত কণ্ঠে বলতে পারি যে আমরা স্বাধীনতার জন্য সংগ্রাম করেছি, আমরা ভাষার জন্য সংগ্রাম করেছি। তার মানে পৃথিবীর ইতিহাসে আমরা দুটো ঐতিহ্যগাথা ইতিহাসের কিন্তু অধিকারী, এবং আমরা অহংকার চিত্তে কিন্তু সেটা বলতেই পারি। তো সেই বলার মধ্য দিয়েই বলবো যে আমরা আঞ্চলিকতাকে যখন বিশ্বজনীন করছি, অবশ্যই তার মধ্যে একটা পরিব্যাপ্তির যে সীমানা, সেই জায়গা থেকেই সম্ভবত তুমি আমাকে প্রশ্নটি করেছো যে বাংলা ভাষার আন্তর্জাতিক পরিব্যাপ্তিটা কোথায়। কোথায়? যদি এই প্রশ্নটার উত্তর আমি দুটো ভাবে দেওয়ার একটা চেষ্টা করছি, সেটা হচ্ছে এক অর্থে আমরা যদি বাংলা ভাষাভাষী মানুষের সংখ্যার দিক থেকে বিচার করি ধারণা, তাহলে আমরা বলবো যে আমরা ভাষাভাষী মানুষের সংখ্যার দিক থেকে বিশ্বে বর্তমানে চতুর্থ, কিংবা কেউ কেউ এটাকে পঞ্চম বলে থাকে। তাই এই কয়েক হাজার ভাষার মধ্যে আমরা যখন বাংলা ভাষাকে বিশ্ব দরবারে চতুর্থ বা পঞ্চম ভাষা ব্যবহারকারীর সংখ্যায় বিবেচিত করতে পারি, সেদিক থেকে আমরা অবশ্যই এখানে একটা গৌরবান্বিত, আমরা এখানে ঈর্ষাবোধ করতে পারি। সেখানে পৃথিবীতে প্রায় আমার যতটুকু জানা যে 28 কোটি 32,50,000 মানুষের কণ্ঠে কিন্তু বাংলা উচ্চারিত হয়, সেটা আঞ্চলিক হোক, সেটা এই শুদ্ধ বা প্রমিত বাংলাই হোক না কেন। তবে একটি বিষয় হচ্ছে যে যে অর্থে আমাদের আন্তর্জাতিক পরিব্যাপ্তির মানদণ্ড বিচার করা হতে পারে, যেমন কিছু অতি প্রাসঙ্গিক বিষয় হতে পারে এরকমটা যে মাতৃভাষীর সংখ্যাটা কত সেটা হতে পারে, আবার দ্বিতীয় ভাষা হিসেবে ব্যবহার করে পৃথিবীর কোন দেশ বা কতটি দেশ বা কত মানুষ, সেটা একটা উপাদান হতে পারে, মানদণ্ডের ক্ষেত্রে হতে পারে। আবার হতে পারে যে ভাষা ব্যবহারকারীদের সংখ্যা বিচার, মানে ভাষাটা ব্যবহার করছে কতজন, সেই বিচারে হতে পারে। আবার আন্তর্জাতিক ভাবে ব্যবহৃত যে গণমাধ্যম রয়েছে, সেই গণমাধ্যমের মান এবং সংখ্যা বিচারে সেটা হতে পারে। আবার হতে পারে যে ভাষা ব্যবহারকারী দেশের যে আর্থসামাজিক পরিবেশ বা তাদের যে শক্তি,
সেটা দিয়ে হতে পারে, আবার হতে পারে যে জ্ঞান বিজ্ঞান চর্চার ক্ষেত্রে যে ভাষা হিসেবে তার ব্যবহারের ক্ষেত্রটা দিয়ে বিচার করা যেতে পারে। আর একটা হতে পারে সেটা যে প্রাসঙ্গিক ভাষায় রচিত সাহিত্যের মান এবং স্বীকৃতিটা কতটুকু। তো আমি এই যে পয়েন্টগুলো বললাম, আমার মনে হয় যে আমি সর্বশেষ যে পয়েন্টটি উল্লেখ করলাম সেটি ছিল যে প্রাসঙ্গিক ভাষায় সাহিত্যের মান ও স্বীকৃতি, আমরা যদি এদিক থেকে আমাদের বাংলা ভাষার আন্তর্জাতিক পরিব্যক্তিটাকে মানদণ্ডে তুলি, তাহলে আমরা আহ, অনেকটাই অতটা ঠিক বাংলা ভাষা নিয়ে আমরা যতটা গৌরব বোধ করি, সেই গৌরবের জায়গা কিন্তু অতটা সুপ্রসন্ন নয়। আমরা যতটা বাংলা চলচ্চিত্র নিয়ে আন্তর্জাতিক ভাবে মানে আমরা পরিচিতি লাভ করেছি, স্বীকৃতি লাভ করেছি, বা আন্তর্জাতিক অঙ্গন থেকে পুরস্কারটা আমাদের যতটা চলচ্চিত্র অঙ্গনে যোগ হয়েছে, আমাদের সাহিত্য অঙ্গনে কিন্তু রবীন্দ্রনাথের পরে আমরা বাংলা ভাষা নিয়ে সেইভাবে সেই সমাদর কিন্তু আমরা পাইনি। ঠিক এখনো পর্যন্ত আমরা দেশে বা বিদেশে যেখানেই বলি, আবেগের তরে আমরা বাংলা উচ্চারণ করি, কণ্ঠে আনি, বাংলা সাহিত্য রচনা করি, কিন্তু আন্তর্জাতিক বাংলা ভাষার পরিব্যাপ্তিকে প্রসারণের জন্য, প্রসারের জন্য, উৎকর্ষের জন্য আমাদের চিত্ত কিন্তু সেইভাবে কেঁদে ওঠে না যতটা আমরা আবেগ দিয়ে বাংলা ভাষা নিয়ে কাঁদতে পারি। আমি মনে করি যে তোমার যে প্রশ্ন সেটার একটা সারমর্ম এরকমটা যে বাংলা ভাষার আন্তর্জাতিক পরিব্যাপ্তি আমরা যে অর্থে এটাকে প্রসারিত করতে চাই, আমরা আসলে সেই প্রসারিত অঙ্গনে এখনো পৌঁছাতে পারিনি। ধন্যবাদ, ধন্যবাদ। সুন্দর করে ব্যাখ্যা করেছো, যেটা সত্যি কথা, আমরা সেই হিসাবে এখনো পৌঁছাতে পারিনি। তুমি ওটাও সুন্দর বলেছো যে রবীন্দ্রনাথের পরে যে যে ইয়াটা আছে আমাদের, আমরা এখন পর্যন্ত ওইভাবে যে মানে আমাদের মন ছোঁয়াতে পারিনি। হ্যাঁ, মন ছোঁয়াতে পারে, অর্থাৎ রবীন্দ্র পরবর্তীতে আমাদের আন্তর্জাতিক কোনো স্বীকৃতি যে কটা হয়েছে ঠিক সে অর্থে না। মানে আমরা আন্তর্জাতিক পুরস্কার বলি, আন্তর্জাতিক স্বীকৃতি বলি না কেন, আন্তর্জাতিক গবেষণা বলি বা জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে আমাদের এটা ধরে রাখতে হলে আমাদেরকে আরো কঠোর পরিশ্রম করতে হবে, অপেক্ষা করতে হবে। নিজেদের ভিতরে নিজেরা যারা সাহিত্যিক আছে, যারা এইটা নিয়ে কাজ করে, ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করে, ওদেরকে আরো কঠিন ভাবে এগিয়ে আসতে হবে, যেটা সত্যি কথা, সময় দিতে হবে। আমি একটা লাইন যোগ করতে পারি? আচ্ছা, সেটা হচ্ছে যে ভাবনা, দেখো আমাদের এই বাংলাদেশেই কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটটি অবস্থিত। তো সেদিক থেকে আমরা পৃথিবীর এই যে জাতিসংঘ স্বীকৃত 192-93টা দেশের মধ্যে একটা আন্তর্জাতিক মাতৃভাষার একটা ইনস্টিটিউট যখন আমাদের বাংলাদেশে, আমরা কিন্তু ইচ্ছা করলে আজকে আমাদের বাংলা একাডেমি, যেখানে বাংলা ভাষা সাহিত্যের চারণ ক্ষেত্র বলছি, যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট বলি, তাদের যদি সুন্দর ইচ্ছা শক্তি থাকে, তাদের যদি বাংলা ভাষার প্রতি প্রকৃত দরদবোধটা থাকে, দায়বোধটা থাকে, আমি মনে করি বাংলা একদিন আন্তর্জাতিক অঙ্গনে তার সেই সমাদৃত অঙ্গনটি নিশ্চয়ই পরিব্যাপ্তি ঘটাতে পারবে, নিজের জায়গা নিজে করে নিবে, যদি আমরা চাই, যদি আমরা বাঙালি জাতি চাই, বাঙালি জাতি চাই। কিন্তু এটা আমাদেরকে, আমাদের জাতির বা আমাদের সমগ্র বাঙালি জাতির এটা হলো কর্তব্য। এখন মানে এটা হলো কি, যে বললাম না যে আমাদের দায়বোধ, যে প্রথমে যে আমি কথাটা বলছিলাম যে দায়বোধ একটা কিন্তু একটা বিশাল সত্তা, এটা যদি অন্তর থেকে যদি দায়বোধটা না আসে, তাহলে কিন্তু কর্মের প্রতি, সৃষ্টিশীলতার প্রতি সেটা কিন্তু কখনোই কিন্তু একটা দরদ বোধ কিন্তু কখনোই কাজ করবে না, মমত্ববোধ কিন্তু কখনোই কাজ করবে না। তো সেটা আমাদের বাংলা ভাষাভাষী যারা আমরা রয়েছি, আমি মনে করি তাদের সেই দায়বোধটা একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে অন্তর্যামীর স্বীকৃত ভাষা হিসেবে কাজ করতে হবে। তাছাড়া উপায় নেই। যে যেভাবে আমরা পিছিয়ে পড়ছি দিনে দিনে, এটা সত্যি কথা, যে আমরা সামান্য লাইভ বলো বা বিভিন্ন সভা বলো, বিভিন্ন ছোট ছোট করে আমাদের ছোট ছোট যে অনুষ্ঠানগুলা বাংলা, ওটা দিয়ে আসলে আমাদের এইভাবে আগানো সম্ভব না। আমাদের জোরে সোরে আরো মানে বাংলা ভাষার যে এখন আন্তর্জাতিক স্বীকৃতির যে জায়গাটা, আমাদেরকে দায়বদ্ধতার জায়গাটাকে যে আরো বিশাল করেছে, এই অর্থে যে আজকে দেখো যে আমরা প্রায় 1 কোটির মতো প্রবসিত জীবনের বাঙালি রয়েছি। বাংলা তো আমাদের প্রধান ভাষা নয় এক অর্থে, সেদিক থেকে আমরা কিন্তু আমাদের গৃহস্থালীর ভাষা হিসেবে বাংলাটাকে ব্যবহার করছি। আর সাহিত্যের জায়গাটা তো আরো বেশি আরো বড় জায়গা। তাই আমরা যারা প্রবেশের 1 কোটি বাঙালি রয়েছি বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে, হ্যাঁ, যান্ত্রিক জনজীবনের মাঝে, আমাদের কাছে তো ভাষাটা শুধু দরদের জায়গা, কিন্তু কর্মক্ষেত্রে সেই ভাষাকে নিয়ে, সেই সাহিত্য নিয়ে কাজ করবার জায়গাটা তো আমরা
পরিব্যক্তির অর্থে আমরা আসলে কখনোই ভাবতে পারছি না। সেই সুযোগটাও তো আমাদেরকে কিন্তু করতে হবে, করতে হবে, দিতে হবে। কাউকে না কাউকে তো এগিয়ে আসতে হবে। জি জি। তা আমি জানি না আমাদের দর্শক কতটুক দেখছেন আজকে আমাদের এই জায়গাটুকু যে আমরা কথা বলে চলছি বাংলাকে নিয়ে, যে আমরা সবাই চাই বাংলাকে নিয়ে এগিয়ে আসুক সমগ্র আমরা যারা বাঙালি আছি, যে যেখানে আছি। ধন্যবাদ মৃদুল তোমাকে। আমি এখন চলে যাচ্ছি নাসিমা খান বকুলের কাছে। হ্যাঁ বকুল, কি দোলন চাপাদি ফিরোজের কবিতাটি পড়লেন। এটি আমারও খুব পছন্দের একটি কবিতা, যে বাংলায় লেখা যে কবিতাটি। তো যখন পড়ছিলেন বেশ ভালো লাগছিল। তো আমি ওই কবিতাটির সাথে কানেক্ট করে তসলিমা নাসরিনের যদি হয় হোক, অর্থাৎ সেই ফিরোজা যদি শেষ বয়সে এসে তার উপলব্ধি কি হতে পারে। বকুল, তাহলে একটা কাজ করো, তোমরা পরপর দুটা করে শুনিয়ে যাও, না হলে যেহেতু চান করে আসে তো একটা করে, তখন আর আসলে কবিতা শোনার আগ্রহটা মনে হয় কি তৃপ্তি পাচ্ছি না। দুটা করে শুনিয়ে যাও। ঠিক আছে? অবশ্যই। প্রথমে আবৃত্তি করছি কবি তসলিমা নাসরিনের কবিতা যদি হয় হোক। তুই কোন দেশে থাকিস? তোর সঙ্গে আমার দেখা হয় না কেন? হঠাৎ রাস্তায়, সিনেমায়, শিল্পকলায়, ট্রেনে, বাসে, নাটকে, রেস্তোরাঁয় এত মুখ দেখি, চেনা মুখ, এত কি খবর, ভালো বলে বলে দিন কাটে, মাস কাটে, বছরের পর বছর কেটে, শরীরে মনে শ্যাওলা জমে। একবার দেখা হলে তোকে আমি হাজার লোকের সামনে জড়িয়ে ধরে চুমু খাবো। একবার দেখা হলে তোর শিকড় বাকড় উপড়ে নিয়ে দেখিস দেশান্তরী হব। আমার আর ভালো লাগে না ভাঁড়ারের পেঁয়াজ রসুন, সকালের শুকনো রুটি। আর ভালো লাগে না 9টা 4টা বাঁধা বেতন। ভালো লাগে না বিকেলের এক চিলতে আকাশ। আর ভালো লাগে না না ফুরানো রাত। আমাকে নিয়ে আগের মতো বৃষ্টিতে ভিজবি না, আমাকে নিয়ে আগের মতো রোদ্রে সবাইকে বিস্ময়ে বিমূঢ় করে চৌতালে দুলবি না। আমার দুবাহু আঁকড়ে ধরে আবার করই তলায়, ক্যান্টিনে, করিডোরে, আবার চল উজান ঠেলে যাই, আবার হল্লা করে ফিরি সারা শহর। আবার তরঙ্গ তুলি মজা ব্রহ্মপুত্রে। আবার চল জীবনযাপন শিখে তুলে সারা বিকেল ভেসে যাই পরস্পরের চোখে। তোর চোখ কি সেই আগের মতো এখনো তেমন? এখনো স্বপ্নের জলে ভেজা, ধোয়া, নীল নীল? এখনো কি তেমন অথই, অতল তেমন? একবার চল ডিঙি নৌকায় বৈঠা খেলে ওই পারে যাই। ওই পারে পার্বতীদের উঠোনে পা ছড়িয়ে কাঁচা লঙ্কায় কামরাঙ্গা মেখে বেশ তাড়িয়ে তাড়িয়ে খাই। নারকেল পাতায় বাঁশি বাজিয়ে চল না সর্ষে খেতে দেই ভোঁদো। কে কাকে ছুঁতে পারে দেখি, কে আগে ছুঁতে পারে কাকে। এই আমি ঠায় দাঁড়ালাম সর্ষে খেতে, চৌরাস্তায়, করইতলায়, সিঁড়িতে, বারান্দায়। আমাকে তুই ছুঁয়ে দে, ছুঁয়ে দে, ছুঁয়ে দে, ছুঁয়ে দেয়। এই আমি অনর দাঁড়ালাম, আমাকে ছুঁয়ে দেখ। কি ভীষণ শীতল পাথর আমি। অথবা পালক, পালক তোর গালে ছোঁয়া, ঠোঁটে, চোখে, একবার বুকে ছোঁয়া, তোর লোম কৃষ্ণ বুকে। কোন অরণ্যে তুই বাস করিস বল? ডালপালা, সাপখোপ, ঘোর অন্ধকার সরিয়ে সরিয়ে তোকে খুঁজবো। খুঁজে পেলে দেখিস হাজার বৃক্ষের সামনে তোকে জড়িয়ে ধরে চুমু খাবো। তোর সন্ন্যাস সংসার ভেঙে দেশান্তরী হব। তোর মায়া হয় না? জগতের সবচেয়ে
অসুখী মানুষ আমি, আমার অসুখী চিবুক, অসুখী চুল, চোখ, হাতের আঙুল, আমার জন্য এক ফোঁটা মায়া, মায়া হয় না তোর? ইচ্ছে হয় না হঠাৎ একদিন দেখা হোক, সংসদের মাঠে, জাদুঘরে, ফুলের দোকানে, মেলায়, মিছিলে, একদিন দেখা হলে পুরো জগৎ দেখুক তোকে জড়িয়ে ধরে চুমু খাবই। মনে আছে সেই কত আগে, সেই প্রথম আমার ঠোঁটে একবার ঠোঁট ছুঁয়েছিলি বলে ভয়ে ও ঘৃণায় কেমন কেঁপেছিলাম নাছোয়া তরুণী। দুটো তিনটে চুলে আমার পাক ধরেছে। তোরও কি রাতে ঘুম হয় না? পেটে অম্বল? তোরও কি গিট ব্যথা মাঝে মাঝে? তোরও কি বহুমূত্র, উচ্চ চাপ? হোক, তবু দেখা হোক। আবার ব্রহ্মপুত্র জলে ভোরের আকাশ দেখি, আবার জীবন দেখি, খড়কুটো স্বপ্ন খুঁজি। চল। আমি পরবর্তী পরিবেশনায় যাচ্ছি তাহলে। সদ্য প্রয়াত কবি হাবিবুল্লাহ সিরাজি, ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আবৃত্তি করছি ওনার কবিতা ভালোবাসা ও দুঃখ। ভালোবাসার কোনো ঠিকানা ছিল না, ভালো কি মন্দ, দুঃখেরও কোনো নাম নেই। একদিন দুঃখ ভালোবাসাকে খুঁজতে বেরোলো, অরণ্য জনপদ শেষ করে সমুদ্রের কাছে এসে জিজ্ঞেস করলো, ভালোবাসার খোঁজ রাখো? এই তো তোমার আসার আগেই বাতাসের সঙ্গে দক্ষিণে গেল। দুঃখ আকাশের দিকে চাইল, নীল হতে হতে আগুন মুখে আকাশ বলল, ভালোবাসা তার তো কোনো ঠিকানা থাকতে নেই। দুঃখকে কি নামে ডাকা যায় ভাবতে ভাবতে ভালোবাসা যখন দুঃখের ঘরে ঢুকলো, দুঃখ তখন বন্ধুদের সঙ্গে তুমুল আড্ডায় মত্ত। কোনো কিছু বলার আগেই ভালোবাসার গলা জড়িয়ে ধরে চুমু খেলো। আর ভালোবাসা এবং দুঃখ এক বাড়িতে উপরে নিচে বসবাস করে। সারা রাত দুঃখের ঘুম হয় না, আর ভালোবাসা স্বপ্ন দেখে। নক্ষত্রপুঞ্জ থেকে সে পড়ছে স্মৃতি, পাতা ছুঁয়ে ছুঁয়ে উড়ে যাচ্ছে সোনালি মৌমাছি। সমুদ্রের গুল্মলতার মাঝে কোনো ভেদ নেই। ভালোবাসা নিচে নামে, উনুনে জল ফুটছে। দুঃখ তখন ভালোবাসার শয্যায় নিদ্রামগ্ন। ভালোবাসা অপেক্ষায় থাকে, দুঃখ প্রতীক্ষায়। ভালোবাসা হেমন্তে বুক খুলে দিলে দুঃখ উল্টো দেয় শীতের কুয়াশা। দুঃখ এবং ভালোবাসা হেমন্তে বুক খুলে দিলে দুঃখ এবং ভালোবাসা ঘৃণা ও অহংকারে যৌবন স্পর্শ করে জীবনের কাছে যায়। সেখানেই তাদের ঠিকানা ও নাম। চমৎকার, খুব সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। আমি আবার আসবো তোমার কাছে। আমি চলে যাচ্ছি এখন কবি বিকাশ দাসের কাছে। হ্যাঁ, আবার ফিরে আসছি দাদা আপনার কাছে। হ্যাঁ, আমার এবারের প্রশ্ন হলো, আমরা বিশ্ব দরবারে বাংলা ভাষা নিয়ে গর্বিত ও অহংকার দীপ্ত জাতি। এর অনেক গৌরবান্বিত ইতিহাস ও ঐতিহ্য আছে। আপনার মানভূম ভাষা আন্দোলনের তাৎপর্যটা একটু জানতে চাই। মানভূম ভাষা আন্দোলন আসলে একটু ছোট করে আমরা জানতে চাচ্ছি। হ্যাঁ, আসলে আমাদের কলকাতার মানুষের কাছে ভাষাটাকে তুলে ধরার
এটা আমার প্রচেষ্টা মাত্র। আমরা যখন ভেবেছিলাম যে পুরুলিয়ার মানুষকে কলকাতা শহরের মানুষ ভালো চোখে দেখে না, কলকাতার মানুষ পুরুলিয়ার ছেলে বা মেয়েকে বাড়ির কাজে মানুষ হিসেবে ভাবতে ভালোবাসে, কলকাতার মানুষ যখন পুরুলিয়ার ভাষাটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, খবরের কাগজ যখন কলকাতায় বৃষ্টি হলে পুরুলিয়ার বৃষ্টির কথা ভাবে না, পুরুলিয়ায় বৃষ্টি বা যা কিছুই হোক কলকাতার উন্নতি মানেই পুরুলিয়ার উন্নতি, এটা ভাবতে বসে, তখন মনে হয়েছে যে আমার এই ভাষাটার আন্দোলন দরকার, এই ভাষাটাকে কলকাতার মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার, এবং পুরুলিয়ার মানুষের যে দৈনন্দিন জীবনযাত্রা, তাদের নিত্য নৈমিত্তিক দুঃখ বেদনা অভাব অভিযোগ, এইগুলোকে তারা যেন স্পষ্ট করে বলতে পারে, প্রতিবাদ করতে পারে এবং তাদের ন্যায্য অধিকারকে আদায় করে নিতে পারে, সেই ভাষাটাকে এখানে এনে প্রতিষ্ঠা দেওয়ার আমার বাসনা আছে। আমি চেষ্টা করছি, আমার সাথে বহু মানুষ আছেন, পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মেদিনীপুর সমস্ত জেলা থেকে মানুষরা আসেন, শিলিগুড়ি থেকেও আসেন, তারা যুক্ত হন এবং আমরা বাংলা একাডেমির হলে অনুষ্ঠান করি ভাষাটাকে ছড়িয়ে দেওয়ার জন্য। যে ভাষাটা তাচ্ছিল্যের ভাষা নয়, প্রতিটি জেলাতেই রয়েছে আঞ্চলিক ভাষার প্রভাব, তারা কখনোই আঞ্চলিকতাবাদে আটকে থাকতে পারে না, তাদের ব্যক্তির দরকার একদম, তাছাড়া মানুষের মুক্তি নেই। ধন্যবাদ, ধন্যবাদ কবি বিকাশ দাস। আমরা শুনলাম আপনার কথা। আমি এখন চলে যাচ্ছি দোলন চাপার কাছে। দোলন চাপা দিয়ে আছো। আমরা কবির কথা শুনছিলাম যে মানভূম নিয়ে যে আন্দোলন, তাৎপর্যটা কবি বলেছেন আমাদেরকে। তা এখন কি শোনাবে দিদি তুমি আমাদেরকে? তুমিও পরপর দুটা শুনিয়ে যাও, দেন আমি মৃদুলের কাছে যাব। আমি আমার কাছে যেহেতু আমি একটা বিকাশ দাসের কবিতা করেছি, দাদার কবিতা, এখন আমি আর একটা কবিতা করছি যেটা হচ্ছে মৃদুল রহমানের লেখা, কেননা দুই কবির সামনে কবিদের কবিতা বলা একটু চাপের। আমার কাছে এসেছে জীবনের কিছু মানে। দাদা ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন, কেননা আমি বেশি দিন সময় পাইনি, তো সেরকম ভাবে করা হয়ে ওঠেনি। জীবনের কিছু মানে। জীবন মানে জাগর স্বপ্ন, বাঁচার স্বপ্ন। ক্ষুদ্র এ জীবন কারো জন্য হতেই পারে নিছক যন্ত্রণা, কারো জন্য খেলা কিংবা এক খণ্ড বিয়োগান্ত নাটক, কারো জন্য ক্ষণিক রঙ্গমঞ্চ, তামাশা যেখানে মন্ত্রণা। জীবন মানেই জাগর স্বপ্ন, সুখদ স্বপ্ন, ফিরে দেখা অতীতের নির্যাস জুড়ে অসংখ্য স্মৃতি, স্মৃতির স্মরণে বেয়ে হেঁটে চলি আমি। আমরা মানুষ, শত দুঃখ কষ্ট বেদনার বালুচর হয় না কভু বিস্মৃতি। জীবন মানেই জাগর স্বপ্ন, আগামীর স্বপ্ন, অনাগত সময়ের শুভ হাত ছানি, বাঁচতে শেখায় ভালো। স্বপ্ন মানেই চলার স্পন্দন, বাঁচতে শেখা প্রেরণার মন্ত্র, অতীত সুখ স্মৃতি আগামীর গর্ভে জ্বালিয়ে রাখে আলো। জীবন মানেই জাগর স্বপ্ন, আলোর স্বপ্ন, ফেলে আসা দুষ্টু যাযাবর অতীত যখন কুড়ে কুড়ে খায় মনের গভীরের কিছু স্বপ্ন, তখন ঢের অন্ধকারে হাতড়ায়। জাগর স্বপ্নগুলো তবুও দীর্ঘশ্বাসের নিঃশ্বাসে বয়ে বেড়ায়। হ্যাঁ মৃদুল, মৃদুল আছো? বলো মৃদুল, তুমি তোমার
আবৃত্তিটা করেছে, তো নিশ্চয়ই ওর অনুভূতিটা বুঝতে পারবে। চমৎকার, এক কথায় চমৎকার। আর সবচেয়ে বড় যে বিষয়টা, আসলে যে কোনো কবিরই যখন কবিতাটি তার সম্মুখে একজন চমৎকার নান্দনিক বাচিক শিল্পীর কণ্ঠে সেটি উচ্চারিত হয়, তখন আমার মনে হয় পৃথিবীর সমস্ত সুখ কবির অন্তরে ভর করে। কবির অন্তর্যামী তখন ওই যে বলে না যে ওই কবিতার ভাষার সাথে নিজেকে একাত্মতা পোষণ করে। তো লেখা কবিতাটি আমার বটে, কিন্তু যখন দোলন চাপার কণ্ঠে উচ্চারিত হলো, এই যে আমার যে অনুভব, আমার যে অনুভূতি, আমার যে চেতনা চৈতন্যবোধ, সেটা কিন্তু আমি নিজেই হারিয়ে গিয়েছিলাম। যে আমার একটা সৃষ্টি যখন অন্য একজনের সৃষ্টির মাধ্যমে একাত্ম হয়ে সেটা মানুষের জন্য শ্রবণীয় কিছু হয়, মানুষের জন্য যখন কিছুটা শিক্ষণীয় কিছু হয়, এই ভাবনাটা আসলে কবির জীবিত থাকার একটা, আমি মনে করব মধ্যে একটা মন্ত্র। একজন কবিকে তার জীবদ্দশায় বেঁচে থাকার আমি মনে করি এটা একটা প্রেরণা, যে প্রেরণাটি কিছুক্ষণ আগে ঘটে গেল দোলন চাপার কণ্ঠে আমার কবিতার মধ্যে দিয়ে। চমৎকার চমৎকার করেছিল। আমি সবসময় বলি যে আমরা লিখি ঠিক আছে, কিন্তু কেউ যখন পড়ে কোনো বাচিক শিল্পী, তখন সে জিনিসটা আরো অন্যরকম সুন্দর হয়। একটা এটা আবহ সত্যি তৈরি কথা। করে। হ্যাঁ, আবহাওয়া তৈরি করে। এবং আমরা কি বলতে চেয়েছি সেটা একটা মানে যে আবৃত্তি শিল্পী তার কাছে পুরো ফুটিয়ে, তার কণ্ঠে মানে এত সুন্দর যে সে ফুটিয়ে তুলে যে সেটা একটা একটা করে বোঝা যায় যে আমরা কি বলতে চেয়েছি এই লেখাটার মাধ্যমে। জি, ধন্যবাদ দিদি, তোমাকে ধন্যবাদ। চমৎকার। তুমি আর আরেকটা একটা হ্যাঁ, আরেকটা শোনাও আমাদেরকে। হ্যাঁ, কিছু বলছিলে, বলো। আমি এটা নিয়ে একটু বলতে চাই, দাদা যেহেতু সামনে আছেন। জি জি। অ্যাকচুয়ালি আমার গুরুমা হচ্ছে রত্না মিত্র, শ্রীমতী রত্না মিত্র। তিনি আমাকে একটা কথা বলেছিলেন যে যিনি লেখেন তিনি তার যে মানে যেহেতু আমাদের প্রত্যেকের বেড়ে ওঠা আলাদা আলাদা, মানে আলাদা আলাদা প্রত্যেকের বেড়ে ওঠা আলাদা রকমের। তো যিনি লেখেন তিনি তার অনুভূতি দিয়ে লেখেন, আর যিনি পড়েন তার বেড়ে ওঠা, সে কি বুঝলো কবিতাটাকে সেই অনুভূতি দিয়ে মানে পড়েন। তো আমি জানি না যে দাদা কি বলতে চেয়েছেন আর আমি সেটা ফোটাতে পেরেছি কিনা। না না, চমৎকার হয়েছে, চমৎকার। নিঃসন্দেহে চমৎকার। এটা আমি বলবো যে একজন লেখকের লেখা একজন বাচনিক উৎকর্ষ, মানে প্রতিভাধর নান্দনিক শিল্পীর কণ্ঠে, অর্থাৎ একটা লেখাকে শিল্পিত এবং শৈল্পিক রূপদানের জন্য আমি মনে করি যে চমৎকার চমৎকার একটা প্রকাশ ঘটেছে। চমৎকার, যেটা আমিও কিছু কিছু জায়গা, অর্থাৎ লেখাটা যদি আমার, কিন্তু এটার যে আবেগের যে জায়গাটা, যে জায়গাগুলোকে আমি শুধু লিখে গিয়েছি, হয়তোবা সেটার পরিস্ফুটনটা আমার চোখে ফুটে ওঠে নাই, কিন্তু যখন আমি শুনছিলাম, আমি শুধু কান দিয়ে শুনছিলামই না, আমার মনে হচ্ছে যে আমি কবিতাটাকে চোখ দিয়ে দেখছি, আমি আমার অনুভূতি দিয়ে কবিতাটাকে আমার অনুভবের একটা জায়গাতে আমি ধারণ করেছি, এরকমটা মনে হচ্ছিল। খুব ভালো লাগছে আমার কাছে, এবং এই আনন্দ তো অপার। আমার সৃষ্টি যখন অন্যের সৃষ্টির মাঝে, বললাম না যে একাকার হয়ে একটা দোতানা তৈরি করে, ব্যঞ্জনা তৈরি করে, এই দোতানা এবং ব্যঞ্জনা একজন কবির জন্য, একজন সাহিত্যিকের জন্য আমি মনে করি, ওই যে বললাম যে জীবিতাস, জীবিত থাকবার জন্য একটা অভিলাষ, সেখান থেকেই তৈরি হয় মূলত। তো আমি এবার বর্ষাকাল নিয়েই একটা কবিতা, হাঁস কবিতার নাম, কবি জয় গোস্বামীর লেখা। তুমি জানতে না বুঝি আসলে স্নিগ্ধতা হলো একটি বর্ষাকাল? কেউ বলেনি তোমাকে সে এমনই এক বর্ষাকাল যে নিজের ইচ্ছে মতো সারা বছর ভেসে বেড়াতে পারে, ভেসে বেড়ায় আকাশে। আজ এখানে বৃষ্টি হলো খানিক, তো কাল ওখানে বাদলা, সেই সঙ্গে থেকে থেকে ঝোড়ো হাওয়া আর ঘূর্ণি বাতাস তো আছেই। আমি চোখ বন্ধ করলেই দেখতে পাই, যেই বৃষ্টি শুরু হলো অমনি বাচ্চারা সব হাত ছাড়িয়ে ছুট দিল মাঠে ঘাটে, আর মাটির দেওয়াল ও টিউকলের সামনে দাঁড়িয়ে গায়ের বউরা খাল থেকে বিল থেকে তাদের হাঁসগুলোকে ডাকতে লাগলো, চই 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 চই। আজ থেকে
প্রায় 1 শতাব্দী আগের বাংলায় তোমার এক বাল্যসখী তোমাকে চই চই বলে ডাকতো আর খেপাতো। তোমার মনে পড়ছে কি? আজ এই জন্মেই তুমি শীতের দেশের হাঁস। কোন সরোবর থেকে কোথায়, কোন সরোবরে সাঁতার কাটতে যাও। সমুদ্রের পর সমুদ্র পেরিয়ে উড়ে চলো কত দূর দূর দেশে। কিন্তু এবার এই জন্মেও একজন তোমাকে তোমার সেই 100 বছর আগেকার ডাকনাম ধরে ডাকছে, একেবারে নিঃশব্দে ডাকছে, চুই 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 চুই। আর তুমি বোধহয় কিচ্ছুই শুনতে পাচ্ছ না, তাই না? খুব সুন্দর। আমি একদম ডুবে গিয়েছিলাম ছোটবেলায়। আমি স্কুলে পড়তাম, তা আমার স্কুলের পিছনে ছোট্ট একটা পন্ডের মতো একটা ছোট পুকুরের মতো ছিল। এরকম চই 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 করে, নিশ্চয়ই আমার ছোটবেলার ফ্রেন্ডরা আমার সাথে অনেকে আছেন, আমি দেখেছি। একজন আমাকে কমেন্টও করেছে যে আক- ওরা সবাই জানতো আমি খুব একটু ডানপিটে টাইপের ছিলাম। তা আমি লেখাপড়া রেখে আমি পিছনে আমি হাঁস দেখছি। আমার বাংলা টিচার বলছে যে আমাকে একটা কারক জিজ্ঞাসা করেছিল যে হঠাৎ করে আমি বলে কি হাঁসগুলা কাদের। আমার বাংলাটি ম্যাডাম আমাকে বলে কি, এই মেয়ে এটা কোন কারক। আমি আমি বিশ্বাস করো দিদি, আমি আসলে ভীষণ দুষ্ট টাইপের ছিলাম, এখনো দুষ্ট আছি। তা আবার তোমার এই চই চই বলাতে আমি একদম ছোটবেলায় ফিরে গেছি। হাঁসগুলা কাদের, আমাকে আমার ফ্রেন্ডরা দেখলে এখনো খেপায়, এই তুই না বলছিলি হাঁসগুলা কাদের। আপা বলছে এই এটা কোন কারক। এখন খুব ভালো লাগছে তোমার কবিতাটা, আমাকে একদম ছোটবেলায় নিয়ে গেছে। যেটা আমার হঠাৎ করে মনে হচ্ছে আমি এখন তোমাকে বলবো চই 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 দিদি এটা কোন কারক। খুব সুন্দর হয়েছে দিদি, খুব সুন্দর হয়েছে। আমি এখন চলে যাচ্ছি মৃদুলের কাছে। মৃদুল আছো? ভীষণ ভালো লাগছে যে মৃদুল তুমি কি আছো, নাকি আমাদের চই চই শব্দ শুনে চলে গেছো? মৃদুল মনে হয় নেই, তাহলে আমি আছি। মৃদুল আছো? হ্যাঁ আছে। হ্যাঁ, আমি দিদির সাথে আমার ছোটবেলার কথা হ্যাঁ, আমি শুনতে শেয়ার করছিলাম। দিদির ওই চই চই হাঁস কবিতাটা জয় গোস্বামী শুনে আমার মানে ওর গলায় সেই ছোটবেলায় ফিরে গেছি আমি। না, ভালো লাগছে, ভালো লাগছে। হ্যাঁ, তা মৃদুল আমি তোমার কাছে প্রশ্ন আছে যে বাচিক শিল্প ও সাহিত্য নিয়ে কিছু বলো। ও, চমৎকার একটা বিষয় হচ্ছে যে বাচিক শিল্প ও সাহিত্য নিয়ে আমি কি বলবো সেটা বোধহয় যে এতক্ষণ যারা সুপ্রিয় দর্শক শ্রোতা যারা এই যে দোলন চাপা, বকুল, শিমুলের কথা শুনেছে, বিকাশ দাদার কথা শুনেছে, আমার মনে হয় তারা বোধহয় একটু বুঝে গেছে যে বাচিক শিল্প এবং সাহিত্যের জায়গাটা আসলে কোন জায়গাটা। একটা সৃষ্টিকে ধরে রাখবার জন্য, একটা সৃষ্টিকে সর্বজনীন করবার জন্য এবং একটা সৃষ্টিকে শিল্পের পর্যায়ে রূপান্তরের জন্য যে কিছু উপাদানের প্রয়োজন হয়, সেই উপাদানগুলো যখন একটা কণ্ঠ নিঃসৃত একটা শিল্পিত সত্তায়, নান্দনিকতায় রূপান্তরিত হয়, এর থেকে বড় কোনো শিল্প উপকরণের আত্মস্থ মাধ্যম, অন্তর্যামীগত মাধ্যম আমার মনে হয় পৃথিবীতে আর কোথাও নাই। একটা বাচিক শিল্পীর, আমি যেই জন্যে এই এই শিল্পটাকে ভালোবাসি, যে একটা সৃষ্টিকে সে উচ্চারিত কণ্ঠে অন্যের কর্ণে শ্রবণ করাতে সক্ষম, এবং সেই ভালো লাগার প্রতি সেই শ্রুতি শক্তি এতটাই শক্তি যে আরেকজনের কর্ণ হয়ে সেটা অন্তর পর্যন্ত কিন্তু সেটা পৌঁছতে পারে। সেই সাথে আত্মার যে একটি আয়না, বিবেক, একজনের কথাগুলো শুনে কিন্তু যে অন্তর্যামীর কাছে পৌঁছে যাওয়া,
তার আত্মার আয়না, বিবেকের কাছে পৌঁছে যাওয়ার মাধ্যমটাও কিন্তু এই বাচিক শিল্পের মাধ্যমে ঘটে থাকে। তা আমি বলবো যে বাংলা ভাষা ও সাহিত্যের যে একটা চরম নিগূঢ়তম যে একটা মাহাত্ম্যের জায়গা রয়েছে, সারবেত্তার যে জায়গাটি রয়েছে, হ্যাঁ, এবং যেটাকে বলবো যে প্রতিভা উন্মুখের যে জায়গাটা রয়েছে, সেই জায়গাটিকে থেকে একটা মাধ্যমে, অর্থাৎ একটা বাচিক উৎকর্ষের মাধ্যমে সেটাকে শিল্পে রূপান্তরিত করবার জন্য একজন বাচিক শিল্পীর যে একটা গুরুত্ব, বা একজন বাচিক শিল্পীর যে তার যে একটা মহিমা, তার যে সৌন্দর্য, সৌকর্য, আমি মনে করি বাংলা ভাষা ও সাহিত্যে কবি সাহিত্যিকদের নতুন করে এই বাচিক শিল্প নিয়ে লেখা প্রয়োজন। আরেকটা কথা আমি বলতে চাচ্ছি যে একটা জিনিস খেয়াল করো ফারহানা, যে বাংলাদেশে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে যে বাচিক শিল্পের যে স্বীকৃতি যে জায়গাটা, অলরেডি কিন্তু অমর একুশে যে যে একুশে পদকটা, এটাও কিন্তু ভাস্করদা জানো যে এই বছরে একজন বাচিক শিল্পী হিসেবে এটি পেয়েছে। আবার আমাদের কবি নজরুলের যে রক্তজাত যে প্রজন্মরা এখন বেঁচে আছে, নজরুলের সৃষ্টিগুলোকে তারা কিন্তু তাদের সেই বাস্তবিক উৎকর্ষে বাঁচিয়ে রাখার একটা চমৎকার আবহাওয়া তারা তৈরি করেছে। পৃথিবীতে আর কোনোদিন নজরুলের জন্ম হবে না, নজরুলের সৃষ্টির বিকল্প কোনো কিছু হবে না, কিন্তু এই নজরুল রক্ত ধারায় জীবিত যে সন্তানগুলো রয়েছে, মানুষগুলো রয়েছে, তার নাতনি বলি, তারা কিন্তু একটা জিনিস করেছে, অন্তত তাদের এই বিধাতা প্রদত্ত যে কণ্ঠনালী, সেখানে একটা শৈল্পিক সৌন্দর্য সৌকর্যকে তারা ধারণ করে নজরুলের সৃষ্টিকে কিন্তু তারা অভিসংবাদিত করে যাচ্ছে, নজরুলের সৃষ্টিকে কিন্তু তারা চমৎকার করে বিশ্বব্যাপী তার পরিব্যাপ্তির যে আস্ফালন ছড়িয়ে দিয়েছে। এটাই আমি মনে করি যে একটা শিল্পকে স্বীকৃতি দেওয়ার জন্য, একটা শিল্পকে বিকাশের একটা ভিন্নতর পরিবেশ তৈরি করবার জন্য যদি শিল্প সম্মত কোনো প্ল্যাটফর্ম হয়ে থাকে, সেটা বাচিক শিল্পীদের মধ্যে রয়েছে এবং তারা সেটার চর্চা বিকাশ ঘটে থাকে। আজকে দেখো যে বিষয়টা, ওই যে বলেছি যে তোমার যেমন একটা চমৎকার যে উপস্থাপনা কৌশল, সাবলীল যে একটা উপস্থাপনা কৌশল, ঠিক অসাধারণ, অসাধারণ, যেটার মধ্যে কোনো রকমের আমি বলবো যে বাহুল্যতা, যেটা শব্দ আমরা যেটাকে বলে থাকি যে এই এই মানে এই মানে এটাকে বলা হয়ে থাকে যে একটু রং ঢং, আমি এটা তোমার উপস্থাপনায় কখনোই পাইনি, একটা সাবলীল। ঠিক এই যে আজকে দোলন চাপার কণ্ঠের যে কবিতা এবং দোলন চাপার যে কণ্ঠের যে কারুকাজ এবং সেখানে বাচনিক যে উৎকর্ষের যে একটা জায়গা, এক কথায় চমৎকার। ঠিক একই ভাবে যে বকুলের কণ্ঠে আমরা যখন শুনছিলাম রবীন্দ্রনাথের সেই কবিতাটি, আমরা যখন তসলিমা নাসরিনের কবিতাটি শুনেছি, কি চমৎকার মনে হয়েছে না যে বকুল ফুল যতটা সুরভিত, সুগন্ধ বের হচ্ছে, ঠিক বকুল নামের মেয়েটির কণ্ঠের কারুকাজের মধ্যেও কিন্তু ঠিক একটা সৃষ্টিকে প্রস্ফুটিত করবার জন্য আমার মনে হয় যে তার সকল সৌকর্য সৌন্দর্য আল্লাহ বা স্রষ্টা বা সৃষ্টিশীলতা যিনি যিনি মূল ধারক, তিনি কিন্তু ঢেলে দিয়েছে। আমি মনে করি এই যে শিল্পবোধ, এই যে জায়গাটি, এই যে সৌকর্যের জায়গাটি, এই যে সৌন্দর্যের জায়গাটি, এই যে নান্দনিকতার জায়গাটি, এটাই আসলে শিল্প। এবং এই শিল্পের জন্য এই যে বাচিক শিল্পী যারা রয়েছে, আমি মনে করি কবি সাহিত্যিকদের কাছে তো তারা প্রথম ভালোবাসার মানুষ, সেই সাথে আজকেও দেখো আজকের অনুষ্ঠানের দর্শক তো তারা ওই কথা বলবে যে এই যে এই বকুল এবং দোলন চাপার কণ্ঠে যে চমৎকার চমৎকার কবিতাগুলো কি সুন্দর করে একেবারে ধৈর্য সহকারে শুনবার একটা মানসিকতা, মানুষকে যে চুপ করে শুনবার জন্য একটা পরিবেশ তৈরি করবার যে আবহাওয়া তারা তৈরি করতে পারে, এটাই সৃষ্টি। এই সৃষ্টি ধারণ করে বলেই আমি নিজে ব্যক্তিগতভাবে ভালোবাসি এই বাচিক শিল্প এবং সাহিত্য। সাধারণত আমরা যেটা বলে থাকি যে কবিতা মানবতার কথা বলে, কবিতা ভালোবাসার কথা বলে, কবিতা মানুষের কথা বলে, এটা তার প্রমাণ। আজকে এদের মুখে আমরা শুনতে পাই যে সব মানবতার কথা, ভালোবাসার কথা। চমৎকার। তা আমি এখন চলে যাচ্ছি বকুলের কাছে। বকুল, তুমি আমাদেরকে এখন কি শোনাবে? তুমি মৃদুল রহমানের কবিতাটাই পড়ি মাঝখানে একটু। মৃদুল ভাই আছেন যেহেতু, চমৎকার করে বললেন, চেষ্টা করছি, আসলে বেশি সময়ও পাইনি পড়বার জন্য। হ্যাঁ, আমি জানি, চেষ্টা করে যাচ্ছি। কবিতার নাম ঘাসফুলের অবদমিত অনুলাপ।
আমি মালঞ্চের অনিন্দ সুন্দর সুগন্ধি গোলাপ নই, নেই তোমার হৃদয়ে দোলা দেওয়ার সৌন্দর্য আভা। আমি নই মনোহরাগ দোলন চাঁপা কিংবা চন্দ্রমল্লিকা, নেই তোমার বসার ঘরের কোণের সজ্জিত শোভা। আমি পুষ্পালয়ের শিউলি বকুল কিংবা বেলি চামেলি নই, নেই গুচ্ছমালা হয়ে কারো খোঁপায় জড়াবার কোনো ঠাঁই। আমি নই কারো বাসর সজ্জার রজনীগন্ধা কিংবা গাদা, হইনি নৈবেদ্যের প্রিয় অর্ঘ্য দেবতার পুঁজিতে যেথা পাই। আমি এই ঝলসানো শহরের বুকে গর্জে ওঠা ঘাসফুল, ভোরের শিশির কোনা জমিয়ে স্নিগ্ধতা খুঁজি পদস্পর্শে। রোদের প্রখর তাপে নিত্য নেতিয়ে যাওয়া শরীর আমার ক্ষণিকের মিছে জৌলস টিকে না কভু মুগ্ধতার হৃদস্পর্শে। আমি নই রক্তরাঙা পলাশ শিমুল কিংবা বাহারি কৃষ্ণচূড়া, বসন্ত আনতে পারি না ধরাতলে, না পারি প্রিয় কারো মনে। আমি নই শরতের সাদা কাশফুল কিংবা বর্ষার জোড়া কদম, আমি অনাহত সবুজ তৃণ বেড়ে উঠি অযত্নে কোনো উঠোনে। যদি কখনো নিষ্পাপ ফুলগুলো ঝরে যায় দূষিত বাতাসে, জানি তবুও আমি অযোগ্য প্রেমজ বিরহের মালা গাঁথুনিতে। কেউ কি ফুল আবেগে ভালোবাসার স্নিগ্ধ সকাল সাজাতে রাখবে আমায় নিয়ম ভেঙে ভালো লাগা স্মৃতির ফুলদানিতে? খুব সুন্দর হয়েছে। জানি না কেমন হলো, মৃদুল ভাই বলতে পারবেন যে মৃদুল যে আপনার কাছে যেতে পেরেছে কিনা? আমি কি বলবো যে এক কথা যেটাকে বলে যে ওই একটা একটা ছোট্ট গল্প বলে আমি যদি ব্যাপারটাকে বোঝাতে পারি এভাবে, যে খুব আনমনে একটা মানুষ একজনকে তাকিয়ে দেখছে, হ্যাঁ, তার ভেতরে অর্থাৎ তার অন্তর্যামী একের অন্তর্লোকে সে প্রবেশ করে ফেললো। বের হয়ে আসার পর তাকে জিজ্ঞেস করা হলো, তুমি কি দেখে আসলে? তখন লোকটি এক কথা একটা জবাব দিল যে আমি যা দেখতে চেয়েছিলাম আমি তাই দেখতে পেয়েছি। অর্থাৎ তার যে ইচ্ছা, তার যে অভিলাষ, তার যে স্পৃহা জুড়ে যে সীমানা, তার যে একটা সীমানা রয়েছে, অভিলাষের যে একটা সীমানা রয়েছে, অর্থাৎ পুরো সীমানাটাই সে ওই ভেতরে ঢুকে প্রবেশ করে দেখতে পেয়েছে। আমি এই কথাটি বলবো যে বকুল যখন আমার কবিতাটি কণ্ঠে উচ্চারিত করছিল, তার আবেগ অনুভূতি দিয়ে বাচনিক উৎকর্ষ দিয়ে যখন এটাকে রাঙিয়ে তুলছিল, একজন কবি, আমি সত্যিকার অর্থে আমার এই ভেতরে অর্থাৎ আমার ভেতরটা ঠিক কতটা কিভাবে রিলিজিনি করছিল, আমার মনে হয় পৃথিবীতে এই কণ্ঠের, এই বকুলের কণ্ঠের সর্বশ্রেষ্ঠ শ্রোতা ছিলাম আমি। আমার কাছে এটা মনে হয়েছে, আমার মনে হয়েছে যে আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শ্রোতা, যে ঠিক ওই মুহূর্তের জন্য পৃথিবীর কোনো শব্দ, রূপ, রস, গন্ধ আমাকে আসলে সত্যিকার অর্থে কোনোভাবেই আমার ইন্দ্রিয় গ্রাহ্য ছিল না। শুধু একটা ইন্দ্রিয় আমার খারাপ ছিল, সেটা হচ্ছে কর্ণ, এবং সেটার সাথে হৃদস্পর্শীর যে একটা আবদ্ধ, সেটা বকুলের কণ্ঠ থেকে এসেছে। আমি মনে করি আমার সৃষ্টি ধন্য হয়েছে বকুলের মতো একটি চমৎকার আবেগ আশ্রিত, এবং সেই ভাবাবেগ সে তৈরি করতে পেরেছে। এই যে ভাবাবেগ তৈরি, আমি মনে করি এই ভাবাবেগ তৈরি করবার জন্য আমি মনে করি একটা অনবদ্য, একটা সেই রকম অনন্য সৃষ্টি এই বকুলের কণ্ঠে রয়েছে। আমি বকুলের কণ্ঠকে শ্রদ্ধা জানাই, বকুলের কণ্ঠের প্রতি আমার একটা স্যালুট রইল। ধন্যবাদ। ধন্যবাদ মৃদুল ভাই। আসলে আমরা যেটা বলি যে কবির সৃষ্টির উপরে আমরা একটু কাজ করিনি, অর্থাৎ কবির ভাবনাটাকে স্পর্শ করার চেষ্টা করি সাধারণ মানুষের ভেতর দিয়ে। অর্থাৎ কবি যা ভেবেছিলেন আমরা যদিও তা জানি না, কিন্তু আমরা যখন পড়ি
আমার মনে হয় কবি নিজের কবিতাও এতবার পড়েন না যতবার আমরা পড়ি, এবং আমরা এতবার পড়ি এবং আমরা বোঝার চেষ্টা করি যে লিখবার সময় আসলে কবি কি দেখেছিলেন, আমরা সেইটাকে দেখাবার চেষ্টা করি। আমাদের যারা শ্রোতা কিংবা দর্শক থাকে একটা ছবি আঁকতে চেষ্টা করি। আমার মনে হয় যদি ছবিটা আঁকা যায় তবে হয়তো আমরা একদম শ্রোতা এবং দর্শকের কাছাকাছি যেতে পারি। কতটা পেরেছি জানি না, সেটা অবশ্যই শ্রোতার কাছে আছে। এবং অনেক চমৎকার করে বললেন, অনেক বেশি বললেন, খুব স্পর্শ করে গেল দাদা। নিশ্চয়ই ভবিষ্যতে আপনার এই কবিতাটি আরো ভালোভাবে উপস্থাপনের চেষ্টা করব। আমি আমার দ্বিতীয় তাহলে আমি দ্বিতীয় পরিবেশনায় চলে যাচ্ছি। ওকে, এবার পশ্চিমবঙ্গের কবি কৃষ্ণ বসুর একটি কবিতা, অন্ধরমণীর গান। মৃদুল ভাইয়ের কবিতাটিও প্রেমের পড়লাম, তো তারই সঙ্গে কৃষ্ণ বসুর আরেকটি কবিতা মিলিয়ে পড়ছি। অন্ধরমণীর গান, কৃষ্ণ বসু। জন্মান্ধ রমণী আমি, শব্দ ছাড়া আর কিছু জানি না জীবনে। মালা তো পাইনি কোনোদিন, সুর শুধু মালা হয়ে আমাকে জড়ায়, আমার গলায় রাখে মিলনের তীব্র বাহু। বাঁশির দুরন্ত শব্দ বাইরে এনেছে, ঘর ছেড়ে বর ছেড়ে সবকিছু ছেড়ে বাইরে এসেছি আমি। অন্ধ মেয়ে, সুর চিনে চিনে, পথে এনে পথে পথে নদীর কিনারে কি বাঁশি বাজালি সখা, ভুবন ভাসি ভেসে গেছি মোহনা অবধি। বাঁশি শুনে নুয়ে গেছি সুরের প্রতাপে। বাঁশি কেন থেমে গেল বল, কেন থেমে গেল? বাঁশি যদি থামাবি ঘর থেকে কেন টেনে এনে এভাবে হাটের মধ্যে, এভাবে বাটের মধ্যে কেন নদী ঘাটলায় একা একা? এরকম একা একা কেন ফেলে গেলি? এ খেলা ভেঙে দিয়ে কেন চলে গেলি বল? সন্ধ্যা হয়ে এলো, সুর নেই, দূর নেই, নিকট নিবিড় নেই, কোন দিকে ফিরি চোখে কিছু দেখি না তো। হাত দিয়ে ধরি আজ এরকম স্পর্শ গ্রাহ্য কিছু নেই কাছে। শূন্যের ভিতরে খুঁড়ি একা একা, কানামাছি ফোঁ ফোঁ, কানামাছি ফোঁ ফোঁ। খুব সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে, ভালো লেগেছে। আমি এখন চলে যাচ্ছি কবি বিকাশ দাসের কাছে। হ্যাঁ দাদা, আপনার কাছে একটা ছোট প্রশ্ন আছে যে গান লেখা আর কবিতা লেখা উভয় লেখা, কোন মাধ্যমে আপনি আপনার সৃষ্টির প্রতি দায়বোধ অধিক বলে মনে করেন, গান না কবিতা? অবশ্যই কবিতা, কারণ কবিতার ভেতরে আমার দায়বদ্ধতা অনেক বেশি। একজন কবি তাকে অনেক বেশি মানবিক হতে হয়। সে যদি মানুষের কথা না ভাবে, তার দুঃখ বেদনা যন্ত্রণা কিংবা প্রেম ভালোবাসা যাই হোক না কেন, সবকিছুই আমাদের সামাজিক জীবনের অঙ্গাঙ্গি ভাবে জড়িত। এই সামাজিক জীবনের বিষয়গুলো আমাদের অবশ্যই প্রতিফলিত করতে হবে তার কলমের টোকায়। কারণ একজন কবি সমাজবদ্ধ জীব বলেই তার সমাজের প্রতি দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতা না থাকলে কিসের এত লেখালেখি, কিসের এত গান গাওয়া, কিসের এত ছবি আঁকাআঁকি? যদি সেই মূল্যবোধ না থাকে, যদি ভাইয়ের লাশ দেখে আমার ভেতরে ক্রোধ না জন্মে, তবে কিসের এত আমরা কি জন্য? আমরা সব করতে লিখতে আসেনি। আমাদের ভাবতে হবে যারা আমরা সমাজকে
কতটা ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো, তার ভুলগুলো, তার সবগুলো। আমরা একটা সমাজের, আমরা দার্শনিক বলতে গেলে, কবিরা সাধারণত দার্শনিক। রবীন্দ্রনাথ পৃথিবীর সবচেয়ে বড় শ্রেষ্ঠ দার্শনিক ছিলেন আমি মনে করি। আমার বিচারে রবীন্দ্রনাথ আমার চেনা শ্রেষ্ঠ দার্শনিক। তার দর্শনগুলো যদি আমরা না তুলে ধরি, মানুষের কাছে সেই দুঃখ দৈন্যতার কথা যদি না তুলে ধরি, তাহলে কি লাভ? কেন লিখবো? লেখার দায়বদ্ধতা কোথায়? সেই জন্যই আমি মনে করি কবিতা, গান দিয়ে অবশ্যই বোঝানো যায়। আমি বলছি না কত গণসঙ্গীত আছে, কত গণসঙ্গীত রচিত হয়েছে, যেখানে মানুষের, খেটে খাওয়া মানুষের কথা বলে, যেখানে অধিকারের কথা বলে, প্রতিবাদের কথা বলে। নজরুল থেকে সুকান্ত সবই বলেছেন, তারা প্রত্যেকে বলেছেন। সেজন্যই গানেও যেমন আছে, কবিতাও তেমনি আছে। তবে আমি অবশ্যই কবিতাটাকে আগে আমি নিই। আর কবিতা গান তখন হবে, গীতি কবিতা ওর মধ্যেই তো কবিতা আর গান এক। সুতরাং গান, কবিতা লিখলেই গান হয়ে যাবে, গানটা পরে, আগে কবিতাটা। তাছাড়া জীবন দাশের আমাদের আবার আসিব ফিরে কবিতাটা কি করে গান হয়? তিনি গান লেখেননি, তিনি কবিতা লিখেছিলেন। সুতরাং কবিতা আগে আমরা লিখব, এবার তিনি সুর দেবেন যারা তারা। আর আপনার কাছে আমাদের অনুরোধ আছে, আমরা দুই কবি উপস্থিত, কবি কণ্ঠে যদি কবিতা না শুনি সেও তো আমার বড় বেদনার। তাহলে আপনি একটা কবিতা শোনান। আমি তো আসলে জানি না যে আবৃত্তি, সব কবিরা আমার যখন এখানে আসে সবাই আবৃত্তি করতে চায় না। না না, আমরা যারা কবিরা তারা ঠিক তার নিজের লেখা স্মৃতিতে কিছু রাখি। একটা শোনান আপনি দাদা, আপনি শোনাতে হ্যাঁ, পারেন, একটা শুনুন। মহাভারতের কাহিনী অবলম্বনে দ্রৌপদী সম্পর্কে একটি কবিতা। দ্রৌপদী তোমাকে কইতাবে কিনা নাই জানি, আমি ন বিটিছা হইলে নাই মানে নিতাম। তোমার বাপ সভা ডাকি দিল, কেন? ইমন তাগড়া মরদ কি আর কোথাও নাই, বাজারে বেগুন নিয়ে বিকতে বসে গেল। তুমি কি কানা বেগুন বাঁচাতো? যদি বা মানে নিলে তো ঘরে এসে কি হইল? পাঁচটা ধুমড়া মরদ ঝুলাই দিল ঘাড়ে। লে এবার সামাল ঠেলা, মুখ্য মাইয়া বট তুমি মানে নিলে কেন? কৌরবদের দামড়া গুলেন যখন তোমার কাপড় খুলছিল, তখন পাঁচটা ধুমড়া মরদ দাঁড়াই ভাইলে দেখল। বাহ, মরদ বটে তোমার, ঘাড়েলে মাথা নামাই দিল নাই কেন? আমার হইলে নাই মানতাম, একবার বজড়া বজড়ি থসড়া থসড়ি করেই মরতাম, তবু ভালিয়ে দাঁত গিজুড়ে থাকতাম নাই। ভাগ্যিস কৃষ্ট ছড়া ছিল, ইজাতটা পাইরাই গেলে। তারপর দেখ সালা ভীম ভূ সিঁদুরের পারা গতর করেছে বটে। তু তো শুনেছি খাম গিলেন উপড়াই দিতে পারে, তো দুর্যোধনের ভুটরা গতরটাই খ্যাট করে গড়ালেই বাঁচা চিটপটাং হয়ে যেত। তা নৌ ভালিয়ে দেখল তোমার চোখের লোক। আর অর্জুন, যাকে তুমি গায়ে দিয়ে চুয়ার করো, যার লেগে তোমার মনটা ডহ 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 করে, সে কি করছিল? কারবাস কি তুলে রেখেছিল টঙ্গে, নাকি ধার দিতে পাঠাইছিল ইন্দ্রর কাছে? বাঁচাও বলা বিটিছা তুমি। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, সালা সব গুলেন বজ্জাত, বোধে কুরে কুরে দণ্ডবত। ওইটা হবে নাই জানি, তুমি ফাটা বাসের পাড়া হুকুতে লাগলে, তেমন হইলে পাঁচটা মরদ হিলাই দিত কৌরবদের প্রত্যেকটা থাম, ধূর্ষে মত্ত বংশটা। তুমি ওই পিটি ছাবো, লিবার সামাল ঠেলা, আগুতে পিছুতে পাঁচ খান ধুমড়া মরদ নিয়ে যা বলে ঝোপে ঝাড়ে মশাই কাইটে ডেঙ্গি করে দিক, আর তুমি গায়ে গতরে ঘামিয়ে জুরগ জুন্দা হইয়ে বেবাইতে থাকো কাটা ছাগলের পাড়া বে বে। ধন্যবাদ, ধন্যবাদ, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। তা আপনার আজকের অনুভূতি বলুন, যে দাদা আপনি আমাদের এখানে এসেছেন, কেমন লেগেছে বিশ্ব বাংলা গীতিকা? না, আমার বিশ্ব বাংলার প্রতি আমার কৃতজ্ঞতা রইল। আমি আবার আসার অপেক্ষায় রইলাম, এবং সেদিন আমি অনেক কবিতা পড়ার আকাঙ্ক্ষা হয়েছিল। তাহলে সেদিন আমরা অনেক সময় রেখে শুধু কবিতা, আপনার কবিতা শুনবো, এবং হয়তো সাথে আরেকজন কবিতা শোনা, কবির কণ্ঠে কবিতা শোনা একটা ভাগ্যের বিষয়।
কারণ কবিরা অবশ্যই কবিতা পাঠ অবশ্যই অনেকেই জানে না, কারণ পাঠ করা একটা আর্ট তো, শিল্প তো, হ্যাঁ সকলেই অনেকে, কবিতা পাঠ ওটাই আমি করতে পারে, বললাম যে সবাই কবিতা পড়ে না, সবাই ওটাই পারেন আমি না, বললাম। সবাই সবাই পড়ে না, পারেন না, কিন্তু পারেনও আমি না চেষ্টা পড়েনও না। করি। না, অবশ্যই আমি ভালো চেষ্টা হয়েছে করি। দাদা, দোলন ভালো আমার হয়েছে। কবিতাগুলো করে, অনেক অনেক হ্যাঁ এমনি আমি আমি তো মান্যচলিত কবিতা প্রথমেই করে বললাম যে দোলন, দোলন আমার দির কবিতারা। কণ্ঠে আপনার কবিতা আমি শুনেছি, ও পাঠিয়েছে না, ও অনেকবার শুধু আমাকে, ও আমি শুধু শুনেছি। এই মানভূম ভাষাই নয়, এমনি কবিতাগুলো এমনিও দোলন ভালো কবিতা করে। পড়ে, কিন্তু হ্যাঁ, মানমুম ভাষার আঞ্চলিক কবিতা মানে অসাম, খুব ভালো লাগে আমার ওর ও ছোট গলায়, ছোট দিদির কবিতাগুলো গলায়। ভালো পড়ে দোলন। ছোট ছোট খুব কবিতাগুলো ভালো, যেমন আছে, সুন্দর লেগেছে। হ্যাঁ, এমন একটা কবিতা আছে তা আমার স্বপ্ননীল, দাদা, খুব ভালো আমরা লাগে। অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, কেমন লেগেছে আমাদের একটু বলুন। না না, যে ভীষণ ভালো, আমাদের ভীষণ ভালো, ভীষণ ভালো। মৃদুল্লাহকে আমার সম্মান রইল, শ্রদ্ধা রইল। ওনার আলোচনা আমার ভীষণ ভালো লেগেছে, আপনার সঞ্চালন আমার ভালো লেগেছে। বকুলের এবং অবশ্যই দোলনের আবৃত্তি আমাকে সমৃদ্ধ করেছে, এবং যিনি আড়ালে রয়েছেন অন্তরালে, সিদ্ধার্থ ভাই আমার, সিদ্ধার্থ, তার কাজও আমার যথেষ্ট ভালো লেগেছে, তাকেও আমার কৃতজ্ঞতা অবশ্যই জানাবো। বিশ্ব বাংলার প্রতি আমি কৃতজ্ঞ রইলাম। আমি অভিভূত, আপ্লুত, আনন্দিত একসাথে। ধন্যবাদ ধন্যবাদ দাদা, ধন্যবাদ। এখন আমি চলে যাচ্ছি আহ দোলন চাপা, তোমার কাছে। দিদি, তুমি বলো বিশ্ব বাংলা সম্পর্কে, যে কেমন লাগলো আমাদের এখানে এসে, বিশ্ব বাংলা গীতিকা সম্পর্কে যে কেমন লেগেছে আমাদের সাথে এখানে এতক্ষণ থেকে। গৌতম আমাকে তোমার কথা বলেছিল বাংলাদেশ থেকে। তো আমার খুব ভালো লেগেছে আজকে, এবং তোমাদের যেই এত সুন্দর করে আয়োজন, একদম ঘরোয়া, এটা সব থেকে বেশি ভালো লেগেছে। আর তার সঙ্গে মৃদুল দাদার সঙ্গে আমার পরিচয় হলো, সেটাও, আর বকুলের সঙ্গেও পরিচয় হলো, এটা আমার খুব ভালো লাগছে। আর এছাড়া সিদ্ধার্থ, যিনি একটু পেছনে বসুন, একটু সাইডে হয়ে যান, খুব সুন্দরভাবে আমাদেরকে গাইড করেছে, ও খুব ভালো লেগেছে আমার, খুব হ্যাঁ, ভালো লেগেছে। এই সিদ্ধার্থ না থাকলে তো আসলে আমি অচল, বিকজ ও পুরাটুক ওই দেখে, পুরা ও না থাকলে আসলে এতদূর সম্ভব না। যে আমি হয়তো সঞ্চালনাই করব, কিন্তু ও পিছন থেকে সবকিছুই, পুরা ক্রেডিটটা আসলে সিদ্ধার্থরই, যেটা সত্যি কথা। একটা পুরা অনুষ্ঠানটা চালানো, বা কে কোথায় বসবে, আলো তুমি যেটা বলেছো সামনে পায়ে, সেটার তো জন্য ওকে। হ্যাঁ, আমি ও একটা কিছু বলবো। হ্যাঁ হ্যাঁ, বলো দিদি, কি বলতে তো চেয়েছো তুমি একটা। আমি বলছি যে রবীন্দ্রনাথ নিয়ে কথা হলো। হ্যাঁ, তো বাংলাদেশের জাতীয় কবি নজরুল ইসলামের একটা কবিতা রেখেছিলাম পড়তে তোমাদের। চাচ্ছো? হ্যাঁ, তা পড়ো, পরে আমরা শেষ করে দিচ্ছি। পড়ো, আমি মৃদুলের কাছে গিয়ে আমি শেষ করে দিচ্ছি। হ্যাঁ, আয় বেহেশত থেকে যাবি আয়, জিঞ্জির কাব্যগ্রন্থ থেকে, কবি নজরুল ইসলাম। এটা একটা তালের কবিতা, আবৃত্তি করার চেষ্টা করছি। আয় বেহেশত কে যাবি আয়, প্রাণীর বুলন্দ দরওয়াজায়, তাজব তাজার গাহিয়া গান, চির তরুণের চির মেলায়, আয় বেহেশত কে যাবি আয়। যুবা যুবতীর সে দেশে ভিড়, সেথা যেতে নারে বুট্টা পীর, শাস্ত্র শকুন জ্ঞান মজুর, যেতে নারে সেই হরিপুরের শরাব সাকির গুলিস্তায়, আয় বেহেশতে কে যাবি আয়। সেথা হরদম খুশির মৌজ, তীর হানি কালো আঁখির ফৌজ, পায়ে পায়ে সেথার জিপেশ, দিল চাহে সদা দিলা ফরোজ, পিরানে পরানে বাঁধা সেথায়, আয় বেহেশতে কে যাবি আয়। করিল না যারা জীবনে ভুল, ছিঁড়িল না কাঁটা তোলেনি ফুল, দারোয়ান হয়ে সারা জীবন আগুলিল বেড়া ছুলো না গুল, যেতে নারে তারা এই জলসায়, আয় বেহেশতে কে যাবি আয়। বুড়ো নীতিবিদ নুরের প্রায়, পেল না কো এক বিন্দু রস, চিরকাল জলে রহিয়া হায়। কাঁটা বেঁধে যার ক্ষত আঙুল, দলি ফুল মালা তারি গলায়, আয় বেহেশতে কে যাবি আয়।
তিলে তিলে যারা পিষে মারে অপরের সাথে আপনারে, ধরণীর ঈদ উৎসবে রোজা রেখে পড়ে থাকে দাঁড়ে, কাফের তাহারা এ ঈদ গায়, আয় বেহেস্তে কে যাবি আয়। বুলবুলি গেয়ে ফেরে বলি, যাহারা শাসায় ফুল বনে, ফুটিতে দিল না ফুল কলি, ফুটিলে কুসুম পাই দুলি, মারিয়াছে পাছে বাস বিলায়, হারাম তারা এ মুশায়রায়, আয় বেহেস্তে কে যাবি আয়। হেথা কোলে নিয়ে দিলে রুবা, সেরাবি গজলে গাহে জুবা, প্রিয়ার বেদাগ কপুলি গো, এঁকে দেয় তিল মনু লোভা, প্রেমের পাপির ই মুজরায়, আয় বেহেস্তে কে যাবি আয়। আসিতে পারে না হেথা বেদিল, মৃত্যু প্রায় হীন জড়া মলিন, নওজোয়ানির এই মেহফিল, খুন ও শরাব হেথা অভিন, হেথা ধনু বাঁধা ফুল মালায়, আয় বেহেস্তে কে যাবি আয়। পেয়ালায় হেথা শহীদি কুন, তলোয়ারে চুয়া তাজা তরুণ, আঙ্গুর হৃদি চুয়ানো গো, গেলাসে শরাব রাজা অরুণ, শহীদে প্রেমিকে ভিড়ে হেথায়, আয় বেহেস্তে কে যাবি আয়। প্রিয়া মুখে হেথা দেখি গো চাঁদ, চাঁদে হেরি প্রিয় মুখের ছাঁদ, সাধে করে হেথা করি গো পাপ, সাধে করে বাঁধি বালুর বাঁধ, এরস সাগরে বালু বেলায়, আয় বেহেস্তে কে যাবি আয়। আয় বেহেস্তে কে যাবি আয়। মজা দিয়ে শেষ করলাম। হ্যাঁ, চমৎকার দিদি, চমৎকার, খুব ভালো লেগেছে। আমি মৃদুলের কাছে যাচ্ছি। মৃদুল আছো? আমি সবার থেকেই হ্যাঁ, তুমি তো আমাদের বিশ্ব বাংলা ক্রিটিক্যাল মানুষ, খুবই একটা কাছের মানুষ আমাদেরই। এখন তারপরেও বলো কেমন লেগেছে আজকের অনুষ্ঠান আমাদের, বলো। এই যেটা হলো যে আমি একটা জায়গায় কিন্তু যে বলে না যে সব ভালো, কিন্তু একটা জায়গায় আমার ওই স্পষ্টভাষী মানুষ তো একটা একটা আমার একটা অপরিণতা রয়েই গেল। সেটা হচ্ছে আমরা রবীন্দ্র পাঠ করেছি, নজরুল করলাম, হ্যাঁ, আমাদের তসলিমা নাসরিন হলো মানভূমের যে মানে ভূমিপুত্র, আমরা যাকে বলতে পারি আত্মমানবতার কবি এবং মানবতার কবি। আমাদের যে বিকাশ দ্বারা তার চমৎকার কথা এবং চমৎকার তার কবিতা, তার স্বকণ্ঠে শুনলাম। দোলন চাপার কণ্ঠ তার মানে কবিতার চমৎকার চমৎকার শুনেছি আমরা। সেই সাথে দুজন বাচিক শিল্পীর যে উৎকর্ষ আমরা আজকে দেখেছি, যে নান্দনিকতা তাদের কণ্ঠ থেকে বেরিয়ে এসেছে, রীতিমতো অসাধারণ। কিন্তু ওই যে বললাম যে অপরিণতা কিন্তু থেকেই গেল। সেটা হলো এরকম যে আমার কবিতাও কিন্তু হয়েছে বকুলের কণ্ঠে চমৎকার, এবং সেই সাথে দোলন চাপার কণ্ঠেও কিন্তু এক কথায় অসাধারণ। কিন্তু আমি এখন যে কবিতাটি করব সেটি হচ্ছে, আমি পরে বলবো কবিকে, তার আগে একটু আমার কণ্ঠে মানে কোন একজন কবির কবিতা যদি না পাঠ হয়, এই আজকের যে অনুষ্ঠান এটা তো কীর্তিকার পুষ্পালয়, আমি এই অনুষ্ঠানের শিরোনাম দিয়েছি পুষ্পালয়। তো এই পুষ্পালয়ে কিন্তু সবগুলো কলি থেকে যদি ফুল না ফোটে, তাহলে এই পুষ্পালয়ের কিন্তু সৌন্দর্য এবং সৌকর্য এটা মানুষকে কোথায় যেন একটু অপূরণীয় রাখবে। আমি সেই পুরো অপূরণীয় জায়গাটিকে পূরণ করবার চেষ্টা করছি। আমি বাচিক শিল্পী নই, তারপরে সেটি হচ্ছে আমি জ্যোৎস্না রাত, আমি সুখ, তুমি শুকতারা, অনুভবে শুধুই দুজনে উন্মাতাল, প্রত্যুষ আলয়ে হারিয়ে যাওয়া। যেটা 4টি লাইন, কিন্তু এই 4 লাইনের যে মাহাত্ম্য, এই 4 লাইনের যে তাৎপর্য, একজন কবিকেই দ্বারা সেটি লেখা সম্ভব। অনুকাব্যের, অনুভবের, অনুভাবনার জায়গার সেই আমাদের প্রিয় কবি ফারহানা হোসেনের 4টি লাইন আমি শুনেছি। আমি জ্যোৎস্না রাত, তুমি শুকতারা, অনুভবে শুধুই দুজনে উন্মাতাল, প্রত্যুষ আলয়ে হারিয়ে যাওয়া। হারিয়ে যাওয়া। ধন্যবাদ যদি বললাম যে তোমার কবিতা যদি আজকে পাঠ না হতো, অন্ততপক্ষে 4 লাইন হোক, বললাম যে একটা অপরিণীয়তা থেকেই যেত। ধন্যবাদ, ধন্যবাদ সো মাচ। আমি ভাবতেছি তুমি কাটটা পড়বা। ওই যে বললাম যে একজনের কবিতা তো পড়তে হবে, তো এই কারণেই বলতে হয় যে চমৎকার সঞ্চালনা আমাদের মাঝে মাঝে ও এটা পায়, মাঝে মাঝে আমি 2-4 লাইন লিখে ওকে বলে যে বন্ধু
এই যে এখন লিখলাম, তা ওইটাই ও রেখে দিয়েছিল, এখন জি জি সেটাই ও পড়লো। জি একটা জায়গা তো লাগে যে কাউকে জি জি দেখানোর যে আমি একটা 4টা লাইন লিখেছি, 6টা লাইন লিখেছি, তখন আমি ওকে মাঝে মাঝে ও আমাকে দেয়, আমার বন্ধু হিসাবে ও হ্যাঁ, সেটা আমাকে আমার দেয় যে সংগ্রহে ছিল, দেখো। তো ভাবলাম যে আজকে হ্যাঁ। অনেকেরই কবিতা পাঠ হলো, তো কবি বন্ধু ফারহান হোসেনের কবিতা কেন আজকে ধন্যবাদ উচ্চারিত ধন্যবাদ, হবে না? মিতু, তো সেটা কৃতজ্ঞ, সেই সবসময় অপরিণতটাকে আমি কৃতজ্ঞ। পূরণ করলাম। সেটাই আর আর কি, ভালো লাগে। সবসময় সাথে আছো, আমি জানি যে তোমার মতো একজন বন্ধু, সত্যি কথা, সবসময় আমাদের এই সাহিত্য, আমরা যারা সাহিত্য আহ সাথে আছি, জড়িত আছি, লেখালেখি করি, কেউ না কেউ একজন পাশে থাকা লাগে উৎসাহের জন্য। সেটা মৃদুল আমাকে সবসময় দিয়ে আসছে। সত্যি আমি কৃতজ্ঞ বন্ধু তোমার প্রতি। আমার খুব ভালো লাগলো যে তুমি হঠাৎ করে মনে করেছো আমার সেই 4টা লাইন কবে দিয়েছি আমি তোমাকে। ধন্যবাদ। তা আমরা অনুষ্ঠানটা শেষ করতে পারি আজকে। জি, অবশ্যই। আহ দর্শক মন্ডলী, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমাদের সাথে এখানে যারা আছেন, বাচিক শিল্পী এসেছেন, কবি এসেছেন, ওনারা ভীষণ ভীষণ ব্যস্ত। এই ব্যস্ততার মাঝে ওনারা আমাদেরকে সময় দিয়েছেন, বিশ্ব বাংলার সাথে এতক্ষণ থেকেছেন, কৃতিকার সাথে থেকেছেন, আমাদেরকে সুন্দর সুন্দর আবৃত্তি শুনিয়েছেন এবং কবিতা ওরা পাঠ করেছেন। আবারও দেখা হবে সামনের সপ্তাহে কোনো বাচিক শিল্পী নিয়ে, কোনো কবি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভ সময়।